শীতের কনকনে ঠান্ডা রাত, চারিদিক শুনশান। না, সবাই হয়তো ঘুমিয়ে নেই। কোথা থেকে যেন কার শ্লোক পাঠ শোনা যাচ্ছে। হ্যাঁ, সরকার বাড়ি থেকেই আসছে শব্দটা। লাইব্রেরিতে কি কেউ এখনো জেগে আছে? হ্যাঁ, এই তো আলো আঁধারের মধ্যে বসে আছেন বিখ্যাত জুয়েলার ও ব্যাংকার গজেন্দ্র কুমার সরকার। বোধহয় ঘুমিয়ে পড়েছেন, কিন্তু ও কি? ওনার সামনে ওটাকে কি চায় ও? আরে, ওর হাতে ওটা কি? ও কি মিস্টার সরকারের মুখ চেপে ধরেছে? কিন্তু কেন? আর কিছুই দেখার সুযোগ নেই। হঠাৎ লোডশেডিং। তবে ঘুটঘুটে অন্ধকারের মধ্যেও খুব ক্ষীণ স্বরে আবার সেই শ্লোক পাঠ শোনা যায়। ভবদগতং হি মে রাজ্যং জীবিতং চ সুখানি চ রাক্ষসানাং বধে সাহং লঙ্কয়শ্চ প্রদর্শনে। কনকনে ঠান্ডায় মোড়া এক শহর। ঘড়ির কাঁটা তখন গভীর রাত ছুঁই ছুঁই। বাইরের সাদা কুয়াশা আর ভেতরে এক গা ছমছমে রহস্য। এমন এক রাতে যদি হঠাৎ দরজায় কড়া নাড়ে এক অজানা শত্রু, তবে কি কিরিটি রায় আঁচ করতে পারে এই থাবা কতটা গভীর? আনপপুলার ডিমান্ড কেয়ার অফ কাহিনী নিয়ে এলো কিরিটি ও নেকড়ের থাবা। এইবার কিরিটির মুখোমুখি তার নিজেরই অজানা এক ভয়। চলুন গল্প শুরু হোক। কিরিটির বাড়িতে আজ সকাল সকাল এসে গেছে সুব্রত। কয়েকদিন ধরেই কিরিটির শরীরটা ভালো নেই। তার উপর কৃষ্ণাও গেছে তার বাপের বাড়ি। তাই এই কদিন সুব্রত রাতটুকু ছাড়া প্রায় সারাদিনই কিরিটির কাছেই ছিল। তবে আজ এখানে সকাল সকাল আসার কারণ কিন্তু অন্য। আজ সকালেই সুব্রত একটা চিঠি পেয়েছে। তাতে প্রেরকের নাম বা ঠিকানা কিছুই নেই, কিন্তু চিঠিতে যা লেখা আছে সমস্যা সেখানেই। দেখ, চিঠিতে যা আছে তেমন ঘটনা নতুন কিছু নয়, তবে তোকে না লিখে হঠাৎ এমন চিঠি আমাকে লেখা হলো কেন? সেটার উত্তর বোধ হয় তোকে আমি এখনই দিতে পারবো না। তার জন্য এই জল কোন দিকে গড়ায় সেটা দেখতে হবে। যাই হোক, তুই আর একবার চিঠিটা পড়তো। আচ্ছা। প্রিয় সুব্রত বাবু, বিখ্যাত জুয়েলার ও ব্যাংকার গজেন্দ্র কুমার সরকারকে নিশ্চয়ই চিনবেন, কারণ কলকাতা শহরে তার বেশ নামডাক। বহুদিন হলো তার স্ত্রী মারা গেছেন। তার দুই ছেলে, বড় গণেন্দ্র সরকার অনেকদিন হলো বাপের সঙ্গে ঝগড়া করে আলাদা হয়ে গেছেন। কলকাতা মহালক্ষ্মী ব্যাংকের এখন তিনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, অবিবাহিত। ছোট ছেলে সৌরীন্দ্র বিএসসি পাশ করে বাপের কাছেই থাকেন ও বাপের ব্যবসা দেখেন। সংসারে এছাড়াও একটি বোনপো অশোক থাকে, সে মেডিকেলের ছাত্র। আর আছে গণেন্দ্রর মাস্তুতো ভাই বিনয়েন্দ্র। জন্ম থেকেই তার একটি পা একটু খোঁড়া, অত্যন্ত শান্তশিষ্ট। মেডিকেল কলেজে ঢুকেছিল, কিন্তু সেকেন্ড ইয়ার পর্যন্ত পড়া ছেড়ে বছর তিনেক বাড়িতেই বসে আর্টের চর্চা করেন। আচ্ছা, তা এই এতজনের অভিভাবক ওই গজেন্দ্রবাবুকেই আজ সকালে তার শোবার ঘরের পাশের লাইব্রেরি ঘরে মৃত অবস্থায় চেয়ারের উপরে বসে থাকতে দেখা গেছে। আমার মনে হয় মৃত্যু তার স্বাভাবিক নয়। ওনার মৃত্যুর সঙ্গে কোনো রহস্য জড়িয়ে আছে। তাকে কেউ খুন করেছে বলে আমার ধারণা। আপনি যদি খুনিকে ধরিয়ে দিতে পারেন তবে
অত্যন্ত কৃতজ্ঞ থাকব। নমস্কার, ইতি সরকার বাড়ির জনৈক বন্ধু। চিঠিখানা আগাগোড়া এক নিঃশ্বাসে পড়ে ফেলল সুব্রত। যতদূর বুঝতে পারছি তাতে মনে হয় এই বিনয়েন্দ্র আমার ব্যাচমেট। আমরা একসাথে বিএসসি কমপ্লিট করেছি। যা বাবা, তাহলে তোর বন্ধুর দাদার মৃত্যুর খবর আমার কাছে এলো কেন? তার উত্তর পেতে হলে একবার সরকার বাড়িতে যেতেই হবে। তবে আমার শরীরটা না ভালো ঠেকছে না। তুই ঘুরে আয়, আমি পারলে একটু পরে একবার যাব। আচ্ছা, তুই বেরিয়ে পড়, আমি ওই বাড়িতে একটা ফোন করে রাখছি। চিঠির কথা ধরলে ওখানে এতক্ষণে নিশ্চয়ই পুলিশ এসে গেছে। আমি সব কথা বলে রাখছি। সুব্রত যখন সরকার বাড়ির সামনে পৌঁছালো তখন প্রথমেই তার চোখে পড়ল পুলিশের জিপ। কিন্তু বাড়ির সামনেটায় ভীষণ ভিড়। তাও হাবিলদার ভজন সুব্রতকে চেনে, তাই হেসে তাকে রাস্তা ছেড়ে দিল। সুব্রত বাড়ির ভেতর চলে গেল। যে ঘরে গেল সেটা একেবারেই খালি। সুব্রত এদিক ওদিক তাকাতে লাগলো। এমন সময় হঠাৎ সামনের একটা পর্দা তুলে 26-27 বছরের এক যুবক ঘরের মধ্যে এসে প্রবেশ করল। ভদ্রলোক হঠাৎ ঘরের মধ্যে সুব্রতকে দেখে থমকে গিয়ে আবার সুব্রতর দিকে এগিয়ে এলেন। ভদ্রলোক বাঁ পাটা যেন একটু টেনে টেনে চলছেন। সুব্রতর আজ সকালে পাওয়া চিঠিটার কথা মনে পড়ল। আপনি নিশ্চয়ই এ বাড়িরই কেউ? নমস্কার, আমি বিনয়েন্দ্র সরকার। কিন্তু আপনাকে তো ঠিক চিনবেন না। আমার নাম সুব্রত রায়। পুলিশের কোনো অফিসার এখানে আছেন? সিআইডি ইন্সপেক্টর তালুকদার আছেন ওপরে, চলুন। ও, মিস্টার সরকারের মৃতদেহ কোথায়? উপরে লাইব্রেরি ঘরে, আসুন। সিঁড়ি দিয়ে ওপরে উঠে বারান্দার শেষে একটা ঘরে ঢুকলেন বিনয়েন্দ্র। ঘরে ঢুকতেই সুব্রত দেখল একটা গ্র্যান্ডফাদার ক্লক ঠিক 2টো বেজে বন্ধ হয়ে আছে। তারই পাশে রয়েছে অন্য একটা ঘর। সেখানেও ছোট একটা টেবিলের ওপরে একটা মোটা বই খুলে রাখা। টেবিলের সামনেই একটা আরামকেদারায় হেলান দিয়ে বসে আছেন এক বৃদ্ধ। ওই যে। সুব্রত এগোতে যাচ্ছে এমন সময় সেই ঘর থেকে ইন্সপেক্টর তালুকদার বেরিয়ে এলেন। এই যে সুব্রত বাবু এসে গেছেন। কিরিটিবাবু ফোন করে জানালেন যে আপনি আসবেন। তা মৃতদেহটা দেখলেন? ঠিক যেন ঘুমিয়ে আছে, তাই না? কোথাও একটু স্ট্রাগলের কোনো চিহ্ন পর্যন্ত নেই। ডাক্তার আহমেদ এক্ষুনি তো এসে পড়বেন। তিনি এলেই মৃত্যুর কারণটা বোঝা যাবে। বাইরে থেকে কোনো আঘাতের চিহ্ন আমার চোখে পড়েনি। মনে হচ্ছে হয়তো কেসটা সুইসাইড হতে পারে। চলুন, আপনি একবার দেখুন। তালুকদার, একটু দেখুন তো। হ্যাঁ, এই যে ওনার বুকে কি যেন একটা শুকিয়ে কালো হয়ে আছে না, যেন রক্ত জমাট বেঁধে আছে। আর নাকের ওপরে ছোট ছোট ওই দাগ দুটো কিসের? হ্যাঁ, তাই তো, আমি এটা তো খেয়াল করিনি। আর এই ঘরে ঢুকেই আমি হঠাৎ একটা মিষ্টি গন্ধ পেয়েছি। দেখুন, এখানে গন্ধটা আরো জোরালো। বুকে তো ছুঁচ জাতীয় কিছু একটা ফোটানো হয়েছে বলে মনে হচ্ছে, কিন্তু এই মিষ্টি গন্ধটা কিসের হতে পারে? ক্লোরোফর্মের গন্ধ নয় তো? মানে প্রথমে ক্লোরোফর্মের সাহায্যে অজ্ঞান করে তারপর ইঞ্জেকশন দিয়ে একেবারে হৃৎপিণ্ড অচল করে মারা যায়নি তো? হতেই পারে, তবে আমি না দেখে কনফার্ম করতে পারবো না। আরে ডক্টর আহমেদ যে, গুড মর্নিং। গুড মর্নিং মিস্টার রয়, মিস্টার তালুকদার। যা বলছিলাম, আমি একটু দেখি ডেড বডিকে। মিস্টার সরকার কতক্ষণ মারা গেছেন বলে আপনার মনে হয় ডক্টর আহমেদ? রাইগার মর্টিস বেশ ভালো করেই হয়েছে। মনে হয় রাত্রি 9:30 থেকে 1:30টার মধ্যে কোনো এক সময় মারা গেছেন, কোনো বিষক্রিয়ায়। কোনো বিষ নিডলের সাহায্যে একেবারে হার্টে গেছে, আর সঙ্গে সঙ্গে ওনার মৃত্যু হয়েছে।
যদিও পোস্টমর্টম রিপোর্ট এলে ডিটেলস বোঝা যাবে। তবে এটা সুইসাইড নয় তালুকদার সাহেব, খুব সম্ভব এ কেস অফ হোমিসাইড। তাছাড়া দেখুন, ওনার নাকের ডগায় 2-3টে ইয়েলো স্পটস আছে, ওটা ক্লোরোফর্মের দাগ। তালুকদার, তুমি ডেড বডি পোস্টমর্টমে পাঠাও, আমি আসি। ঠিক আছে ডক্টর আহমেদ, কিছু দরকার হলে আপনাকে ফোন করে নেব। আচ্ছা তালুকদার, এখানে সবার জবানবন্দি নিয়েছেন? কে কে এখন বাড়িতে আছেন? হ্যাঁ, তা মোটামুটি নিয়েছি। তবে মিস্টার সরকারের বড় ছেলে গণেন্দ্র নেই, তাই তাকে ডাকা হয়েছে। বাকিদের সাথেও আপনি চাইলে কথা বলতে পারেন। হ্যাঁ বলবো একবার, তার আগে কিরিটিকে সব ডিটেলস না দিলে হবে না। আগে একবার চলুন মিস্টার সরকারের শোবার ঘরটা দেখে আসি, তারপর লাইব্রেরিটা আর একবার ভালো করে দেখব। ও হ্যাঁ, ভালো কথা, ডেড বডি ফার্স্টকে দেখেছিল? সে এক আজব কেস মিস্টার রয়। এনাদের পারিবারিক বন্ধু সুবিনল চৌধুরী আজ খুব ভোরে মিস্টার সরকারের সঙ্গে দেখা করতে আসেন। শোবার ঘরে মিস্টার সরকারকে না পেয়ে তিনি লাইব্রেরিতে যান। মিস্টার সরকার নাকি খুব ভোরে ওঠেন। লাইব্রেরি ঘরে ঘণ্টাখানেক পড়াশোনা করা তার অভ্যেস ছিল, তাই তিনি লাইব্রেরিতে যান। তখনই তিনি সবার আগে মিস্টার সরকারকে মৃত অবস্থায় দেখতে পান। তিনি সবাইকে ডাকেন। বিনয়েন্দ্রবাবু বাড়িতে ছিলেন না, কাল তার বরাহনগরে একটা বন্ধুর বিয়ে নিমন্ত্রণ ছিল। তিনি এই কিছুক্ষণ হলে এসেছেন। মোটামুটি এইটুকুই এখনো পর্যন্ত আমি জানি। দেখুন, বিছানাটা কাল রাতে ব্যবহারই হয়নি। আচ্ছা, লাইব্রেরিতে ওই বইটা কি ছিল? হ্যাঁ, ওই বইটা ছিল আর কি কৃত্তিবাসের রামায়ণ। চলুন তো দেখি। লাইব্রেরিতে বইটা দেখতে দেখতে হঠাৎ একটা শ্লোকের দিকে সুব্রতর নজর পড়ল। মৃত্যু পথযাত্রী রাবণের খোদ একটি কবিতার লাইনের নিচে ডিপ ভায়োলেট কালিতে আন্ডারলাইন করা, এবং আন্ডারলাইনের পাশেই একটা কালিতে দুটো ক্রস চিহ্ন দেওয়া। লাইনটি হচ্ছে, হেলায় রাখিলে ফেলে কার্য নাহি হয়। আরে তালুকদার, দেখুন তো, আজ সকালে পাওয়া চিঠির কালি আর এই বইয়ের পাতার কালি দুটোই হুবহু একই রঙের। হ্যাঁ, ঠিক ঠিক, তাই তো মনে হচ্ছে। তাহলে ওই জনৈক বন্ধুটাকে? সে যেই হন, তিনি মার্ডার সম্পর্কে অনেক কিছুই জানেন। হ্যাঁ, যাই হোক, আপনি কি ওপরের তলাটা ঘুরে দেখেছেন? হ্যাঁ, উপরের তলায় মোট ওই 7টা ঘর। আর প্রথমে সৌরেন্দ্র, তারপর অশোক, তারপর বিনয়েন্দ্রের ঘর। এদের কারোর ঘর থেকেই লাইব্রেরিতে বা নিজেদের ঘরের মধ্যে যাওয়ার কোনো আলাদা রাস্তা নেই। তারপর আসে ডাইনিং হল, ওটা পেরোলেই মিস্টার সরকারের খাস ভৃত্য রামচরণের ঘর। তার পাশে গণেন্দ্রের ঘর, আর ওর ঘরটার পিছন দিকে একটা ঘোরানো লোহার সিঁড়ি আছে। ওটা বাড়ির কাজের লোক বা ম্যাথরা ব্যবহার করে, যদিও আজ ওই ঘরের দরজা বন্ধ ছিল ভিতর থেকে। তবে বাড়ির পিছনের দিকে ব্যালকনিগুলো খুবই কাছাকাছি, একটা থেকে আরেকটা অনায়াসেই ঝাঁপ দেওয়া যায়। আর বাড়ির পিছনে একটা বস্তিও আছে, তাই সেখান থেকেও আসতে পারে। ঠিক আছে, চলুন একবার দেখি ঘরগুলো। বাকি সবার ঘরে কিছু না পেলেও সুব্রত দুটো অদ্ভুত জিনিস পেল অশোকের ঘরে। অশোকের ঘরের মধ্যেই একটা ছোট্ট ল্যাব করা রয়েছে। সেখানে একটা টেবিলের ওপর সুব্রত একটা সোনার হাতঘড়ি দেখতে পায়। সেটাও 2টো বেজে বন্ধ হয়ে আছে, কিন্তু তার ঠিক পাশেই যে জিনিসটি পড়েছিল সেটা আরো ভয়ঙ্কর। একটা ইঞ্জেকশন, আর সেই ইঞ্জেকশনের নিডিলের মাথায় জমাট বেঁধে আছে খানিকটা রক্ত। সুব্রত জরুরি কয়েকটা পয়েন্ট তার নোটবুকে নোট করছে। এমন সময় হঠাৎ পিছন থেকে একটা গলা শুনতে পায় সে। কিরে সুব্রত, কত দূর এগোলো? আরে কিরিটি, যাক তুই এসেছিস, ভালোই হলো। ব্যাপারটা একটু জটিল বলেই মনে হচ্ছে। কেন রে, কি হলো? দেখ, তালুকদার যে কজনের জবানবন্দি নিয়েছেন তাতে অনেকের ওপরেই সন্দেহ করা যায়। তাই নাকি? কিরকম শুনি?
তোকে সকালবেলা যে চিঠিটা দেখালাম, মিস্টার সরকারের ছোট ছেলে সৌরীন্দ্র সেই চিঠিটা দেখে জানিয়েছে যে হাতের লেখাটা সুবিমল বাবুর, মানে যিনি মিস্টার সরকারের ডেড বডিটা ফার্স্ট দেখেছিলেন। ওদিকে সুবিমল বাবু জানিয়েছেন হাতের লেখা তার নকল, ওই একই রকমের কালি নাকি ওনার কাছেও আছে, ওনার এক বন্ধু দিয়েছিলেন ওনাকে। উনি আবার জানিয়েছেন সৌরীন্দ্র জুয়া খেলার নেশা আছে। আচ্ছা, তাহলে ওই বন্ধুর কাছ থেকে একবার জানতে হবে সুবিমল বাবু সত্যি কথা বলছে কিনা। আর জুয়ার ব্যাপারটা তো সহজেই জানা যাবে। আর কিছু? হ্যাঁ, আরও আছে। দেখ, অশোকবাবুর জবানবন্দি থেকে ওনাকে সন্দেহ হয় না, কিন্তু ওনার ঘর থেকে একটা হাত ঘড়ি পাওয়া গেছে। সেটাও মিস্টার সরকারের ঘরের গ্র্যান্ডফাদার ক্লকটার মতো 2 বেজে বন্ধ। তাছাড়া ওনার ঘরে একটা ইঞ্জেকশন পাওয়া গেছে, ওটার নিডেলের মাথায় রক্ত জমাট বেঁধে রয়েছে। উনি কিন্তু এ ব্যাপারে কোনো কথা ওনার জবানবন্দিতে বলেননি। ও বাবা, বিশাল ব্যাপার। বেশ, তুই এগো তোর মতো, ততক্ষণ আমি একবার চারিদিক ঘুরে দেখিনি, কেমন? বেশ, আমি একবার তাহলে আলাদা করে চাকরদের সঙ্গে কথা বলে নিই। সুব্রতর কথা শেষ হওয়ার আগেই কিরিটি মৃতদেহর কাছে এগিয়ে গিয়ে পরীক্ষা করতে শুরু করলো। সুব্রত ঘর থেকে বেরোতে যাচ্ছিল, কিন্তু কিরিটির ডাকে আবারও ফিরে দাঁড়ালো। একটা জিনিস লক্ষ্য করেছি সুব্রত? কি? মিস্টার সরকারের বাঁ হাতের কোড়ে আঙুলে একটা ছোট্ট পট্টি জড়ানো। হ্যাঁ, আমি এসেই দেখেছি ওটা। মিস্টার সরকারের ভাই বললেন নাকি কাল সকালে ওনার হাত থেকে কাঁচের গ্লাস পড়ে গিয়েছিল। ভাঙা কাঁচের টুকরোগুলো টেবিল থেকে সরাতে গিয়ে নাকি ওনার ওই বাঁ হাতের কোড়ে আঙুলটা একটু কেটে গিয়েছিল। তা আর কিছু জানার থাকলে আমাকে ডাকবেন, কেমন? আমি বরং একবার ওই বাকিদের সঙ্গে একবার কথা বলে আসি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। মিলছে না, হিসেব মিলছে না, সবই তো ঘুরে দেখলাম সুব্রত, একটা জিনিস বুঝতে পারছি না। কি? মিস্টার সরকারের বেডরুমের পিছনে যে লোহার সিঁড়িটা আছে, ওটার সামনে দরজাটা বন্ধ কেন? ওটা তো শুনলাম সবসময় বন্ধ থাকে। সবসময় বন্ধ থাকলেও আজ তো বন্ধ থাকার কথা নয়। বড্ড গোলমাল হয়ে যাচ্ছে, কেন বন্ধ আছে দরজাটা? মানে কি বলছিস কিরিটি? বলতে চাই, দরজাটা বন্ধ কেন? মিস্টার সরকারের হাতঘড়িটা ভাঙলো কি করে? ভাঙার তো প্রয়োজন ছিল না, 2টোর সময় বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু তাই বলে ভাঙবে কেন? হয়তো পড়ে গিয়ে ভেঙেছে, কিন্তু এর মধ্যে আবার কিন্তু কি? পড়েই বা যাবে কি করে? কিরিটি, এসব ভুল না বকে বলতো কিছু কি বুঝতে পারলি? মিস্টার সরকারের চেয়ারের পজিশনটা দেখ, এমনভাবে চেয়ারটা প্লেস করা যাতে কেউ ওই ব্যালকনি বা বেডরুম থেকে লাইব্রেরিতে এলে মিস্টার সরকার সেটা জানতে পারতেন না। কিন্তু সমস্যা অন্য জায়গায়। মিস্টার সরকার যদি চেয়ারে না বসে থেকে বেডরুমে শুয়ে থাকতেন, তাহলেই বা কি এমন ক্ষতি ছিল? বুঝলি সুব্রত, ভাঙা ঘড়ি আর চেয়ারে বসা, এই দুটো ব্যাপার যেন কিছুতেই মেলাতে পারছি না। মিস্টার রায়, কিরিটি বাবু, দুটো ইম্পর্টেন্ট ব্যাপার জানতে পেরেছি। মিস্টার সরকারের চাকর রামচরণ জানালো কাল রাতে সৌরেনদের সাথে উইল নিয়ে মিস্টার সরকারের একটা বড় রকমের ঝামেলা হয়েছিল। আবার কাল রাতের 11টার পর ওনার বড় ছেলে গণেন্দ্র এসেছিল ওনার সাথে দেখা করতে, কিন্তু ওই বাবা শুয়ে পড়েছে জেনে উনি ফিরে যান। তার মানে গণেন্দ্রর ম্যাটিনি শোয়ে সিনেমা দেখতে যাওয়ার কথাটা মিথ্যে, আর সৌরেন্দ্রবাবুর কাছেও খুনের যথেষ্ট মোটিভ ছিল। হ্যাঁ, সে তো ছিলই। আবার এদিকে অশোককে ইঞ্জেকশনের কথা জিজ্ঞাসা করাতে ও বেশ বেটা হকচকিয়ে গিয়েছিল। তারপর জানালো কাল নাকি মিস্টার সরকার গাড়ি থেকে নামতে গিয়ে ফুটবোর্ড থেকে স্লিপ করে পড়ে যান, তাতেই ওনার নাকি হাঁটু ছিঁড়ে যায়। সেই জন্য ওনাকে একটা অ্যান্টি টিটেনাস ইঞ্জেকশন দিয়েছিল অশোক। ওটা নাকি সেই ইঞ্জেকশনেরই সিরিঞ্জ। বাড়ির একজন অন্য চাকর গোপালও জানালো যে সেই নাকি পাড়ার সামনের দোকান থেকে অশোককে ইঞ্জেকশনটা এনে দিয়েছিল। বাহ, সন্দেহের তালিকা বেশ বড়ই রয়েছে। আমি তাহলে চললাম সুব্রত, তুই কাজ সেরে আসিস। দেখ যদি নতুন কিছু এর মধ্যে জানতে পারিস। তোর সঙ্গে কেসটা সম্পর্কে আলোচনা করতে হবে। কিরিটি যখন নিচে নেমে বাইরের ঘরে এলো, তখন বিনয়েন্দ্রবাবু বাইরের ঘরে একটা সোফায় মাথায় হাত দিয়ে বসে আছেন। কিরিটিকে হঠাৎ দেখে বিনয়েন্দ্রবাবু চমকে মুখ তুলল। তুই নিশ্চিন্ত থাক বিনয়,
এ রহস্যের কিনারা আমি করবই। আমার দাদা দেবতার মতো দাদা, আমি তো ভাবতেই পারছি না কিরিটি কে এই সর্বনাশ আমাদের করতে পারে। মনে হচ্ছে ব্যাপারটা খুব জটিল নয়। খুনিকে মনে হচ্ছে বুঝতে পেরেছি, তবে মোটিভ যেন এখনো তেমন স্ট্রং বলে মনে হচ্ছে না। হ্যাঁ, তুই জানিস খুনিকে? জানি বই কি। সরকার বাড়ি থেকে কাজ মিটিয়ে সুব্রতর ফিরতে ফিরতে প্রায় বিকেল হয়ে গেছিল। তার উপর সুবিমল বাবু সেই বন্ধুর সাথেও দেখা করতে যেতে হয়েছিল। তিনি সত্যিই অমন কোনো কালই সুবিমল বাবুকে উপহার দিয়েছিলেন কিনা সেটা জানতে। তাই জন্যই এ সমস্ত সেরে সুব্রত যখন ঘড়ি দেখল তখন রাত 9টা। তাই সেই সময় আর কিরিটির বাড়ি সে গেল না। বাড়ি ফিরে একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে বিছানায় এলিয়ে পড়ল সে। আজ সারাদিন অনেক খাটনি হয়েছে তার। রাত্রি তখন 1টা বেজে গেছে। হঠাৎ তার ঘুমটা ভেঙে গেল। অন্ধকার ঘর, কিন্তু কিসের যেন একটা অস্পষ্ট শব্দ শোনা যাচ্ছে। মনে হচ্ছে পাশের ঘরে কেউ যেন চলে ফিরে বেড়াচ্ছে। কিছু বুঝে ওঠার আগেই সুব্রত নাকের ওপর যেন একটা নরম তুলোর মতো স্পর্শ পেল। মিষ্টি একটা গন্ধ, কিন্তু শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। সুব্রত ঘুমের ঘোরেই হাত দিয়ে মুখের উপর থেকে টান মেরে কি একটা মেঝেতে ফেলে দিল। তাড়াতাড়ি উঠে বসল সে। প্রথমটায় কিছুই দেখতে পেল না ও। তারপর হালকা একটা আলোর রেখা নজরে এলো। সুব্রত বুঝতে পারল কেউ ওর ঘরে এসেছে। সুব্রত বিছানা থেকে নিঃশব্দে উঠে পড়ল। মাথাটার মধ্যে তখনও কিন্তু ঝিমঝিম করছে। বালিশের তলা থেকে সাইলেন্সার দেওয়ার রিভলভারটা নিয়ে পায়ে পায়ে এগিয়ে গেল দরজাটার দিকে। দরজার ফাঁকে চোখ রাখতেই ভয়ঙ্কর রকম চমকে উঠল সে। ঘরের মধ্যে নেকড়ের মুখোশ পরে রয়েছে দুজন লোক। তারা সুব্রতর সিক্রেট ড্রয়ার হাত রাখছে, কিন্তু সুব্রতর মাথা থেকে ক্লোরোফর্মের আমেজটা তখনও যায়নি। হঠাৎ মাথাটা কেমন যেন একটু ঘুরে উঠতেই সামলে নিতে গিয়ে ওর হাতের ধাক্কায় ভীষণ জোরে একটা শব্দ করলো দরজায়। সঙ্গে সঙ্গেই লোক দুটো খোলা জানলা দিয়ে নিমেষের মধ্যেই উবে গেল কোথায়। মানকে গোবরা, আজ রাত্রি যেমন করে তোর কাজটা শেষ করা চাই। খবর পেয়েছি সুব্রত হোটেলেই আজ আছে, এবং সেটা ওর ঘরেই অথবা ওর জামার পকেটে নিশ্চয়ই আছে। রক্তক্ষয় বা প্রাণহানির কোনো প্রয়োজন নেই। ক্লোরোফর্ম দিয়ে কাজ সারবে এবং কোনো সূত্র রেখে এসো না। ঘরে অনায়াসেই ঢুকতে পারবে। ওর ঘরের চাবির ডুপ্লিকেটটা খালাসা হোটেলের কিষানের কাছে চাইলেই পাবে। আমার নাম করলেই এবং পাসওয়ার্ডটা বললেই হবে। জিনিস না নিয়ে কোনো মতেই ফিরবে না, উপযুক্ত পারিশ্রমিক পাবে। কাজ শেষ হয়ে গেলে রাত্রি 2টো থেকে 3:30-এর মধ্যে চিতপুরের খালসা কেবিনে আমার সঙ্গে দেখা করো। অপেক্ষায় থাকবো। ইতি নেকড়ের থাবা। ব্যাস, তোর ঘরের ড্রয়ারে এই চিঠি পেয়েই তুই কাল রাতে ওই অবস্থায় দৌড়লি ওদেরকে ধরার জন্য। আসলে আমি তখন আর কিছুই ভাবতে পারছিলাম না রে। কিন্তু তাই বলে একা একা ওই অবস্থায় কেউ এমন ভয়ানক লোকেদের পেছনে যায়? তোকে নিয়ে না আমি পারবো না, জানিস তো। এখন এমন বলছিস, পুরো ঘটনা শুনলে আমাকে বাহবাই দিবি। মানে তুই ওদের ঠিকানা পেয়েছিস? বাবা, খালি ঠিকানাই পাইনি, খোদ নিজে সেই ঠিকানায় বন্দী হয়ে আবার সেখান থেকে বেরিয়েও এসেছি। মানে বলিস কি? হ্যাঁ, খালসা কেবিনে গিয়েই ওদের দেখতে পেয়েছিলাম। তারপর ওখানে ওদের কথাবার্তা শুনে বুঝেছিলাম যে এই নেকড়ের থাবা দলটার একটা আলাদা ঘাঁটি আছে, আর ওরা সেখানেই যাচ্ছে। ব্যাস, পিছু নিয়ে নিলাম। কিন্তু শরীরটা খারাপ ছিল, তাই একটু অসাবধান হতেই ওরা আমাকে ধরে ফেলল। তারপর আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। সেই অবস্থাতেই ওরা আমার হাত পা বেঁধে একটা ঘরে ফেলে রেখেছিল। আমার জ্ঞান ফিরতেই একটা অন্ধকার ঘর থেকে অনেক কষ্টে বেরিয়ে পালিয়ে এসেছি। সর্বনাশ, বলিস কি? তুই তো একেবারে ভয়ঙ্কর কাজ করে ফেলেছিস। হ্যাঁ,
তবে এই নেকড়ের থাবা কে বা কারা সেটা আমাদের জানতেই হবে, আর তাদের সঙ্গে মিস্টার সরকারের মৃত্যুর কি সম্পর্ক এটা খুঁজে বের করা খুব দরকার। হ্যাঁ, সেটা ঠিকই বলেছিস। কেন তারা আমার জামার পকেট থেকে চিঠিটা নিয়েছে সেটা ধরতে পারলেই আমরা খুনিকেও ধরতে পারবো। শোন, আমি এখানে আসার আগে থানায় গিয়ে তালুকদারকে সব জানিয়ে এসেছি। আজ রাতে আমাদের মিশন নেকড়ের থাবা। ওরে বাপরে, তাহলে তো তোর একটু রেস্ট নেওয়া দরকার। তুই যা, একটু ঘুমিয়ে নে, আমি তালুকদারের সাথে সব প্ল্যান তৈরি করে নিচ্ছি। আরে দাঁড়া, তোকে আর একটা কথা বলতে ভুলে যাচ্ছিলাম। কাল সন্ধেবেলা আমি গেছিলাম সুবিমল বাবুর ওই বন্ধুর কাছে। ওনার নাম সুবোধ দত্ত, আর্টিস্ট কোচের মানুষ। প্রথমে আমার সাথে কথা বলতে রাজি হচ্ছিলেন না, তারপর ওনার বোন একটু বোঝানোয় কথা বললেন। ভদ্রলোক জানালেন যে সুবিমল বাবুর সাথে তার একসময় সম্পর্ক ছিল, কিন্তু তিনি কখনো সুবিমল বাবুকে ওই ধরনের ভায়োলেট কালি উপহার দেননি। এবার বোঝ, তার মানে সুবিমল বাবু আমাদের মিথ্যে কথা বলছেন। তাই কি? তুই এত শিওর হচ্ছিস কি করে যে সুবোধ দত্ত মিথ্যা বলছেন না? কিন্তু ওনার কাছে তো মিথ্যে বলার কোনো কারণ নেই। সে তো হিসেব যতদূর মিলছে তাতে সুবিমল বাবুরও মিথ্যে বলার কোনো কারণ নেই। মানে তুই কি বলছিস আমি কিছুই বুঝতে পারছি না। খালি জুজুৎসুর প্যাঁচ দেখালে হবে? একটু তো মাথার প্যাঁচও দেখাতে হবে নাকি? যাই হোক, তুই একটু রেস্ট নিয়ে নে, তারপর বাকি কথা। সন্ধে অনেকক্ষণ উতরে গেছে। রাত্রি তখন প্রায় 8:30। সুব্রত তালুকদারের সাথে কিছু আলোচনা সেরে লালবাজার থেকে বের হলো। ট্যাক্সি ঠিক করা ছিল আগে থেকেই। সেটাই উঠে সুব্রতই প্রথম কথা বলল। পিতাম্বর, কুইক, চিতপুর রোড ধরে সোজা বিডেন স্ট্রিটে উঠবে, চলো। ড্রাইভার আর কোনো কথা না বাড়িয়ে গাড়ি নিয়ে চলল সুব্রতর নির্দেশ মতো। বিডন স্ট্রিটে এসে হঠাৎ আনন্দ চ্যাটার্জি লেনের মুখে সুব্রত গাড়ি থামাতে বলল। তারপর পিতাম্বরকে গাড়ি নিয়ে অপেক্ষা করতে বলে সে গলির দিকে এগিয়ে গেল। অন্ধকারের অলক্ষ্যে গলি পথে দাঁড়িয়ে সুব্রত তীক্ষ্ণ দৃষ্টিতে একবার বেশ ভালো করে একটা বাড়িকে দেখে নিল। বাড়িটা অনেকখানি লম্বা, কিন্তু আগাগোড়া বাড়িটার সমস্তটাই নিকষ কালো অন্ধকার। কোথাও কোনো আলোর আভাস পর্যন্ত নেই। সুব্রত আবার গলি ধরে এগিয়ে গেল। হঠাৎ সে লক্ষ্য করল সেই বাড়িটা, যার মধ্যে গতকাল রাতে সে বন্দী হয়েছিল। তারপর সামনেই দেখল সেই দরজাটা, যেটায় কাল রাতে নিজের হাতে চাবি লাগিয়েছিল সে। সুব্রত আর চিন্তা না করে তখনই পকেট থেকে কাল রাত্রের সেই চাবির গোছাটা বের করে দরজাটা খুলে ফেলল। নিঃশব্দে বাড়ির মধ্যে ঢুকে পড়ল সে। অন্ধকার না, সবটা অন্ধকার নয়। উপরের তলার কোনো একটা ঘরের ভেজানো দরজার ফাঁক থেকে খানিকটা আলো দেখতে পাওয়া যাচ্ছে। সুব্রত পা টিপে টিপে এগিয়ে গেল সেই দিকে। যে ঘর থেকে আলো আসছিল তারই পাশের ঘরের দরজাটা খোলাই আছে, কিন্তু ঘরের ভেতর ঢুকে দেখল ঘরটা অন্ধকার। কিন্তু ঘর দুটোর মাঝের দরজায় একটা ভারী পর্দা ঝুলছে। সুব্রত ওটার সামনে এসে দাঁড়ালো। ভালো করে দেখে নিল ঘরের ভেতরের অবস্থা। ঘরের মধ্যে 5-6 জন লোক রয়েছে। তার মধ্যে কালকে রাত্রের ওই লম্বা লোকটাও আছে, কিন্তু বাকি কাউকেই সে চিনতে পারল না। তবে সুব্রত সব থেকে বেশি অবাক হলো এদের মাঝখানে থাকা একটা বাচ্চা মেয়েকে দেখে। সে এদের হয়ে ভাই ফরমাস খাটছে। হঠাৎ ওদের মধ্যেই একজন চড়াও হলো বাচ্চা মেয়েটার ওপর। এই কি ব্যাপার? তোকে বলেছি না কাজের সময় এখানে ঘুরঘুর করবি না? কেন এসেছিস এখানে? আমি তো থালাগুলো নিতে
মেয়েটার কথা শেষ করার আগেই গুন্ডা লোকটা তার চুলের মুঠি ধরে তার মাথাটা দেওয়ালে ঠুকে দিল সজোরে। আর নয়, সুব্রত এবার আর নিজেকে আটকে রাখতে পারল না, বাঘের মতো লাফিয়ে পড়ল লোকটার ওপর। অন্ধকারের মধ্যেই এক ঘুষি বসিয়ে দিল তার গায়ে। লোকটা অতর্কিতে ঘুষি খেয়ে প্রথমটায় ভয়ানক হকচকিয়ে গেল, কিন্তু সেই সতর্ক হওয়ার আগেই সুব্রত এক প্রচন্ড লাথি বসালো লোকটার পেটে। এ ঘরে ততক্ষণে আলো জ্বলে উঠেছে। লোকগুলো পাশের ঘর থেকে দরজার সামনে এসে দাঁড়িয়েছে। সুব্রত তখন চকিতে বাচ্চা মেয়েটার হাত ধরে এক হ্যাচকা টান দিয়ে সোজা ঘরের বাইরে এসে শিকল তুলে দিল ঘর দুটোতে। তারপরেই সে সোজা মেয়েটার হাত ধরে সিঁড়ি দিয়ে নেমে ছুটে বেরিয়ে এলো সদর দরজা দিয়ে। রাস্তায় বেরোতেই সে দেখতে পেল কিরিটির কথা মতো কয়েকজন পুলিশ তখন রাস্তার উপর দাঁড়িয়ে। তাদের সমস্তটা বলে সুব্রত পীতাম্বরের ট্যাক্সিতে মেয়েটিকে নিয়ে বসল। আগে কোথায় যাব স্যার? প্রথমে লালবাজার থানা, তারপর আর্মহার্ট স্ট্রিটে আমার বাড়ি। চলো চলো, ফাস্ট ফাস্ট। থানায় ঢুকতেই তালুকদার মেয়েটিকে নিজের অফিসেই বসালো। তোমার নাম কি খুকি? ওরা আমায় খেন্তি বলে ডাকে। আমি কিছু জানি না, আপনি আমাকে ছেড়ে দিন। এখানে বেশিক্ষণ থাকলে ওরা আমাকে মারবে। তুমি একদম নিশ্চিন্তে থাকো, তোমাকে আর কেউ কষ্ট দেবে না, কেউ মারবে না তোমাকে। আচ্ছা, কিন্তু তুমি আমাকে বলো দেখি ওরা কারা? ওরা মানকে গোবরা। আপনি জানেন না, ওরা আমাকে মেরে ফেলবে, কেটে গঙ্গায় ফেলে দেবে। আপনি জানেন না ওদের, ওরা সব পারে। ওরা আমাকে আবার খুঁজে বের করবেই। সর্দারকে আপনি চেনেন না। না না না, ওদের সবাইকে ধরে নিয়ে আসছে আমার লোকেরা। ওদেরকে সব জেলে পুরে দেবো, তোমাকে তো ওরা খুঁজেও পাবে না। না না, তারা ধরা পড়বে না। সর্দারকে কেউ কোনোদিন ধরতে পারেনি। কতবার সে জেলে গেছে, আবার পালিয়ে এসেছে যেন কেমন করে। সর্দার বলে জেলে তাকে কেউ আটকে রাখতে পারে না। কে সর্দার বলো তো? তালুকদারের কথা শেষ হওয়ার আগেই সুব্রত তার রুমে ঢোকে। তালুকদার, আজ বরং আপনি ওকে ছেড়ে দিন। আমি ওকে নিয়ে গিয়ে আমার বাড়িতেই রাখছি। 1-2 দিন যাক, তারপর আবার না হয় আমরা চেষ্টা করব। যদি ও কিছু বলতে পারে তখন দেখব। হ্যাঁ, সেই বরং ভালো। আপনারা যান, আমি বরং 2 জন হাবিলদার আপনার ওখানে মোতায়েন করে দিচ্ছি। ওরা একটু নজর রাখবে ওখানে। মাঝখানে 2 দিন কেটে গেছে। এরই মধ্যে সুব্রত খেন্তির সাথে কথা বলে জানতে পেরেছে যে খুব ছোটবেলায় সে তার মায়ের কাছেই থাকত। তখন তার নাম ছিল বাবলু। যদিও তার মায়ের মুখ হালকা হালকা মনে থাকলেও সে কোথায় থাকত তা তার কিছুই মনে নেই। শোনো বাবলু, আমি তোমাকে কয়েকটা কথা জিজ্ঞাসা করব। তুমি যতটা জানো সবটা আমাকে বলবে, কেমন? হ্যাঁ, বলুন। আচ্ছা বাবলু, তোমার মনে পড়ে কতদিন তুমি ওদের সঙ্গে আছো? ঠিক কতদিন তা আমার মনে নেই দাদা, তবে অনেক দিন। আচ্ছা, ওই যে লম্বা লোকটা যে তোমাকে সেদিন মারতে যাচ্ছিল, তার নাম কি তুমি জানো? ওকে সবাই সর্দার বলে ডাকে, তবে মাঝে মাঝে সিংহ যখন আসতো তখন ওকে বঙ্কা বলে ডাকতো 2-1 বার। সিংহ? সে আবার কে? সিংহ, তাকে আপনি চেনেন না? সবাই তাকে খুব ভয় করে। জানেন, সর্দারও তাকে ভয় করে। সিংহ তো কারোর সঙ্গে কথা বলে না। যখন সকলে বাড়ি থেকে চলে যায় অনেক রাত্রে, সিংহ তখন আসে। তখন কেউ বাড়িতে থাকে না। আমি 2 দিন লুকিয়ে লুকিয়ে সিংহকে দেখেছি। আমি নিচে যে ঘরটাতে থাকতাম, রাত্রে সিংহ তার পাশের ছোট ঘরটায় এসে সর্দারের সঙ্গে কি সব কথাবার্তা বলতো। তুমি সিংহকে দেখেছো বাবলু? সে কেমন দেখতে? আবার দেখলে তাকে তুমি চিনতে পারবে? না, যে 2 বার তাকে দেখেছি তার মুখে একটা কালো রঙের মুখোশ ছিল, তবে ওই লোকটাও খুব লম্বা ছিল। তাদের কথাবার্তা তোমার কিছু মনে আছে বাবলু? সব কথা তো ওদের শুনতে পারিনি। সর্দারকে আমার বড্ড ভয় করে।
একদিন শুধু আমি আমার ঘরে শুয়ে আছি, হঠাৎ পাশের ঘরে কথা শুনে আমার ঘুম ভেঙে গেল। আমি তাড়াতাড়ি উঠে ঘরের মাঝখানে যে জানলাটা বন্ধ থাকতো সেখানে গিয়ে দাঁড়ালাম। জানলাটার একটা কপাট ফাটা, সেই ফাঁক দিয়ে পাশের ঘরের সব কিছু দেখা যেত। দেখলাম ঘরের মধ্যে 3 জন আছে, সর্দার, সিংহ আর আরেকজন একটু বুড়ো লোক। এই লোকটাকে আমি আগে কোনো দিন দেখিনি, তাই চিনতে পারলাম না, কিন্তু তাদের 2-1টা কথা শুনে বুঝলাম তারা আমায় নিয়ে কথা বলছে। সিংহ এই লোকটার সাথে বেশি কথা বলছিল। আপনার কোনো ভয় নেই, কেউ কোনোদিনও ওই মেয়ের সন্ধান পাবে না, কেউ জানবেও না যে সে এইখানে এই বাড়ির বক্সার কাছে লুকানো আছে। কিন্তু টাকা আমার 3 লাখই চাই। বেশ, 3 লাখই পাবে, কিন্তু মেয়েটা যেন কোনোভাবেই পালাতে না পারে আর নিজের সম্পর্কে কিছু জানতেও না পারে। আপনি পাগল হয়েছেন নাকি? হ্যাঁ, ও হলো আমার সোনার ডিম পাড়া হাঁস, ওকে আমি উড়তে দেব না। ওই মেয়েটাই আমার কাল, ওর জন্য আমি জীবনের শান্তি হারিয়েছি। এই অবধি বলে বাবলু একটু থামল। তারপর আর কি শুনলে? তারপর তারা টাকা নিয়ে আরো কি বলাবলি করলো। কিছুক্ষণ পর সবাই চলে গেল। ভদ্রলোকের নাম কি শোনোনি? না, আর কিছুই শুনতে পাইনি। সুব্রত এতক্ষণে বুঝল তার সন্দেহ একেবারে অমূলক নয়। এই মেয়েটির জীবনের সঙ্গে একটা জটিল রহস্য জড়িয়ে রয়েছে। খুব সম্ভবত সেই রহস্যের জন্যই কি মিস্টার সরকারকে প্রাণ হারাতে হলো। বাবলুকে মাস্তুতো দিদি অমিয়াদির কাছে রেখে বেশ নিশ্চিন্ত হয়ে সুব্রত একটা ট্যাক্সিতে এসে বসল। ট্যাক্সি ছুটল লালবাজার থানার দিকে। থানায় যখন সুব্রত পৌঁছালো, বেলা তখন প্রায় 11টা। প্রথমেই সে গেল তালুকদারের রুমে। আসবো তালুকদার? আরে হ্যাঁ, আসুন আসুন। বলছি, পরশু সেই আসামিরা যারা ধরা পড়েছিল তাদের এই ঘরে আনাও তো। লোকগুলোকে একটু নেড়ে চেড়ে দেখতে হবে। এই ভানু, হাজত ঘর থেকে পরশু রাতে আসা লোকগুলোকে নিয়ে এসো এখানে। যাও জলদি, ফাস্ট। মিনিট 15-র মধ্যেই 2 জন হাবিলদার আসামি 4 জনকে নিয়ে ঘরের মধ্যে ঢুকল। সুব্রত তালুকদারের সঙ্গে আলোচনা করতে করতে পিছন ফিরে তাকাতেই একেবারে যেন হাঁ হয়ে গেল। এ কি, এরা কে? এদের কোত্থেকে ধরে আনলে? 4 জন কুলি মজুর লোক, একদম ছেঁড়া ফাটা ময়লা জামা পরে আছে। কেন? এদেরই তো পরশু রাতে ধরে আনা হয়েছে। এই ভানু, হেড কনস্টেবল রমজান কোথায়? তাকে ডাক। সেই পরশু রাতে ওখানে ছিল। জি সাহেব। পরশু রাতে তুমি এদেরকে কোথা থেকে এনেছো? সাহেব, এই 4 জন লোকই তো পরশু রাত্রিরে সিদ্ধপুরের বাড়িতে বন্দি হয়েছিল। এদেরকে ওখান থেকেই আনিছি। রমজান চলে গেলে লোকগুলোকে নানাভাবে প্রশ্ন করেও সুব্রত কিছুই বুঝতে পারল না। তাই জন্যই সে লোকগুলোকে আবারও হাজত ঘরে পাঠিয়ে দিল। বুঝলে তালুকদার, আসল আসামিরা কোনো গোপন রাস্তা ধরে সরে গিয়ে উল্টো চাল চেলেছে আমাদেরকে জব্দ করবার জন্য। না, আজ একবার বাড়িটা গোপনে তন্ন তন্ন করে খুঁজে দেখতে হবে। বাড়িটার কোথায় কোন রহস্য আছে তার সবটা আমাদের জানতেই হবে। হ্যাঁ, ঠিক আছে, আমি আপাতত উঠি। এখন একবার সুবিমল চৌধুরীর সঙ্গে দেখা করতে হবে। চলি। হ্যাঁ আসুন, কিন্তু শুনুন, যদি সত্যি বাড়ি তল্লাশি করতে হয় তবে আমাকে একবার আগে থেকে জানাবেন, আর একা একা কোনো রিস্ক নেবেন না।
কিরিটি যে আপনাকে আমার উপর নজর রাখতে বলেছে তা তো জানতাম না। বেশ, যা বলছেন তাই হবে। সুবিমল বাবু তার অফিস ঘরে বসে কতগুলো কাগজপত্র সই করছিলেন। সুব্রত ডোর স্ক্রিন ঠেলে তার অফিস ঘরেই ঢুকল। ও আসুন, বসুন এখানে। 1 মিনিট, এই কাগজপত্রগুলো সই করে নিই, তারপর আপনার সঙ্গে কথা বলবো। মিনিট 10 মধ্যেই সুবিমল বাবুর কাজ শেষ হয়ে গেল। তিনি বেয়ারাকে ডাকলেন। বেয়ারে এসে কাগজপত্র তুলে নিয়ে সেলাম জানিয়ে চলে গেল। তো তারপর কি খবর বলুন? আপনাদের তদন্ত এখন কতদূর এগোলো? এগোচ্ছে ধীরে ধীরে। আচ্ছা, সেদিনের পর তো আর আপনার সঙ্গে কথা হয়নি। ভালোই হলো আপনি আজ এখানে এলেন। তা সুব্রত বাবু, কেসটার কি একটা কিনারা হবে? আপনার কি মনে হয়? নিশ্চয়ই। সেদিন আপনারা সরকার বাড়ির সবার সাথে কথা বলেছিলেন? হ্যাঁ। আর সৌরীন্দ্রকে কিরকম মনে হলো? সাধারণ, তবে একটু বেশি রকম নার্ভাস। কেন বলুন তো? আপনার তাকে দোষী বলে সন্দেহ হয় না? ক্ষমা করবেন মিস্টার চৌধুরী, আমার কাকে দোষী বলে সন্দেহ হয় বা না হয় সেটা আমি আপনাকে এখনই জানাতে পারবো না। বেশ, আপনাদের তদন্ত ভালোভাবে এগোচ্ছে এটা জেনে ভালো লাগলো। তারপর এখন বলুন দেখি, হঠাৎ আমার কাছে কি প্রয়োজন এলেন? দেখুন মিস্টার চৌধুরী, আমি আপনাকে কটা প্রশ্ন করতে চাই। আশা করি সোজাভাবেই জবাবগুলো দেবেন। নিশ্চয়ই, চেষ্টা করব। মিস্টার চৌধুরী, সেদিন আপনার দেওয়া ঠিকানা মতো আমি আপনার আর্টিস্ট বন্ধু মিস্টার সুবোধ দত্তর সঙ্গে গিয়ে দেখা করেছিলাম। তাই নাকি? তা লোকটা বেশ না? হ্যাঁ, বেশি বটে, তবে মনে হলো গভীর জলের মাছ, সহজে ধরা দিতে চান না। হ্যাঁ, আর্টিস্ট মানুষ কিনা একটু খেয়ালি চিরদিনই। তারপর কি বলল সে? অনেক কিছুই বললেন, যাতে বেশ আশ্চর্যই হতে হয়েছে আমাকে। প্রথমেই তো তিনি বললেন তিনি জীবনে কোনো দিনই আপনাকে ও ধরনের ভায়োলেট কালি উপহার দেননি। আমি এতে এতটুকু আশ্চর্য হচ্ছি না সুব্রতবাবু। কেন? আপনার কি লোকটাকে ভয়ানক মিথ্যেবাদী মনে হয়নি? না, সে মিথ্যুক কিনা তা আমি জানি না, কিন্তু এ কথা আপনি নিশ্চয়ই অস্বীকার করতে পারবেন না মিস্টার চৌধুরী যে আপনি সেদিন আপনারই জবানবন্দিতে বলেছিলেন মিস্টার দত্তই আপনাকে কালিটা দিয়েছিলেন। সেদিন আমি আপনাকে সত্যি কথাই বলেছিলাম সুব্রতবাবু, তবে সেদিন আপনাকে যখন কথাগুলো বলি তখন সব কথা আপনাকে খুলে বলার প্রয়োজন মনে করিনি। তা শুনতে পারি কি কেন প্রয়োজন মনে করেননি? কি সেই কথা? তীক্ষ্ণ দৃষ্টিতে সুব্রত সুবিমল বাবুর মুখের দিকে তাকালো। সুবিমল বাবু কিছুক্ষণ চুপ করে বসে রইলেন। তারপর আস্তে আস্তে তার কথা শুরু করলেন তিনি। বলিনি তার কারণ ব্যাপারটা খুবই সামান্য, কিন্তু এখন বুঝতে পারছি ওটার জন্যই আপনার মনে সন্দেহ তৈরি হয়েছে। শুনুন, বেশ কয়েক বছর আগে সুবোধের এক বন্ধু চীন থেকে কালিটা নিয়ে আসে এবং সুবোধকে দেয়। ওই কালিতে কয়েকটা জাপানি স্কেচ করে দেবার জন্য বলে। সুবোধের সেই বন্ধু ছিল একজন খেয়ালি জমিদার। সুবোধ বন্ধুর প্রস্তাবে রাজি হয়। কিছুদিন বাদে কয়েকটা ছবি ওই কালিতে এঁকেও দেয়, কিন্তু সুবোধের সেই বন্ধুর মতলব ছিল আলাদা। সে ওই ছবিগুলো চীনের কোনো শিল্পীর কাছে চড়া দামে বিক্রি করে এবং চীনের সেই শিল্পীটি আরো কতগুলো ছবি চেয়ে পাঠায় সুবোধের বন্ধুর কাছে। সুবোধ কিন্তু ব্যাপারটা কোনো রকমে আগাগোড়া জানত না। কোনো এক সময় সুবোধের ওই জমিদার বন্ধুটি সুবোধকে টাকা দিয়ে নানানভাবে সাহায্য করেছিল। সুবোধরা 2 ভাই বোন। একদিনের গ্যাপে কলেরায় ওর বাবা মাকে হারায়। একে নিম্নবিত্ত পরিবার, তার উপর আত্মীয় স্বজনরা সবাই এক এক করে মুখ ফিরিয়ে নেওয়ায় সে সময় সুবোধকে একা বোনকে নিয়ে রাস্তায় দাঁড়াতে হয়েছিল। তখন ওই ধনী জমিদার বন্ধুটার সাহায্যে সুবোধ আর্ট স্কুলে ভর্তি হয়। তারপর নিজের চেষ্টায় সুবোধ নিজের পায়ে দাঁড়ায়, কিন্তু তখনই ওর বোন নমিতার একটা বড় রকম অসুখ হয়। বোন একটু সুস্থ হলেও বোনকে নিয়ে শিমুলতলায় বেড়াতে যায়। মাস 3 বাদেও যখন বোনকে নিয়ে ফিরে আসে তখন দেখেছিলাম ওর বোনের শীতে সিঁদুর, কিন্তু শিমুলতলা থেকে ফেরা অবধি সুবোধ যেন কেমন হয়ে গেল। আমার সঙ্গে সমস্ত যোগাযোগ বন্ধ করে দিল।
তারও মাস 6-7 পর কানা ঘোষায় একদিন শুনলাম সুবোধের বোনের একটা মেয়ে হয়েছে হাসপাতালে। তখন থেকেই প্রায় আর দেখা হতো না সুবোধের সঙ্গে। সে মেয়েটা যখন বছর 4 বয়স, হঠাৎ মেয়েটিকে কারা চুরি করে নিয়ে গেল। সে থেকে সুবোধ আরো গম্ভীর হয়ে গেল, কারোর সঙ্গেও দেখা হলে কথা বলে না। যাই হোক, ওই সময় বছরখানেক সুবোধের অবস্থা আবার খুব খারাপ হয়ে যায়। আবার সুবোধের জমিদার বন্ধুটা এগিয়ে আসে আর একটা গার্লস স্কুলে নমিতাকে চাকরি দেয়। আজও নমিতা সেই স্কুলেই চাকরি করছে। তখনই সুবোধ ওই ছবি বিক্রির কথাটা জানতে পারে, কিন্তু হয়তো এত সাহায্যের ভারে সুবোধ বন্ধুর ছবি বিক্রির কথা জেনেও চুপ করে থাকতে বাধ্য হয়। সুবোধের বন্ধুটা সুবোধের আঁকা ছবিগুলো নিজের নামে আঁকা বলে বিক্রি করেছিল। তাদের সুবোধ খুবই দুঃখ পায়, আর কোনো উপায় না পেয়ে তার যত বন্ধু ছিল সবার উপর চটে যায়। অথচ সেই বন্ধুটা যখন আবার ছবির জন্য বললে, ও ভেবে পেলে না যে কি করবে। এমন সময় হঠাৎ একদিন তার বাড়িতে আমি যাই। সুবিমল, তুই কালিটা নিয়ে যা। তাকে বলবো কালি ফুরিয়ে গেছে, তাই ছবি আঁকতে পারলাম না। আমি কালির শিশিটা নিয়ে আসি। এরই দিন 2 পরে ওর বোনের চাকরিটা যায়। আমাদের অফিসে একজন লেডি ক্লার্কের পদ খালি ছিল। সুবোধের অবস্থা আমি জানি, তাই তাকে বলেছিলাম তার বোনকে আমাদের অফিসে ঢুকিয়ে দিতে। তাদের সে আমার উপর ভয়ানক চলে যায়। একজন বন্ধুত্বের মুখোশ পরে এসে আমার বোনটাকে বিয়ে করে গা ঢাকা দিল। একটা মেয়ে ছিল, তবু বোনটা শান্ত না, সেও ছুরি গেল। আর এক বন্ধু আমার আঁকা ছবি নিজের নামে বিক্রি করলো। আর বন্ধুদের সাহায্য আমি চাই না, যথেষ্ট হয়েছে। বেরিয়ে যা, তুই বেরিয়ে যা আমার বাড়ি থেকে, তুই বেরিয়ে যা এখান থেকে। সত্যি কথা বলতে, তার ওই বাজে ব্যবহারে আমার বেশ খারাপ লেগেছিল। আমি চলে এলাম। এসব ব্যাপার ঘটেছে আজ থেকে প্রায় মাস 6-7 আগে। ওই ঘটনার পর আর আমাদের মধ্যে কোনো যোগাযোগ নেই। কেউ কারোর সঙ্গে দেখা হলেও আমরা আর কথা বলি না। সুবিমল বাবু চুপ করলেন। সুব্রত সুবিমল বাবুর কথা শুনতে শুনতে ভেতরে ভেতরে ভয়ানক উত্তেজিত হয়ে উঠেছিল। একটা অন্ধকার রহস্যের পর্দা যেন একটু একটু করে সরে যাচ্ছে। একটা সন্দেহ মনের কোণে জট পাকানো ছিল। তবে কি? এমন সময় সুবিমল বাবু আবার প্রশ্ন করলেন, কি ভাবছেন সুব্রত বাবু? ভাবছি আপনার কথা যদি সত্যি হয়, তবে চিঠিটাকে লিখলো আমাকে। তা যদি জানতাম তবে সে কথা সেদিনই আপনাকে আমি বলতাম সুব্রত বাবু। সুব্রত আর কথা বাড়াল না। সে যখন সুবিমল বাবুর কাছ থেকে বেরিয়ে এলো, বেলা তখন প্রায় 4:30। অফিস কাছারি সবে ছুটি হতে শুরু করেছে। তারপরের দিন দুপুরে সুব্রত কয়েকজন হাবিলদার আর তালুকদারকে নিয়ে চিতপুরের বাড়িটায় হানা দিল। কিন্তু সারা বাড়ি খাঁ খাঁ করছে। কোথাও জনপ্রাণীর কোনো চিহ্ন মাত্র নেই। সন্ধ্যার দিকে সুব্রত কিরিটির সঙ্গে দেখা করতে গেল। কিরিটি নিজের শোবার ঘরে একটা সোফার উপর কাত হয়ে শুয়ে একখানা কেমিস্ট্রি বই পড়ছিল। সুব্রতর পায়ের শব্দে সে মুখ তুলে তাকালো। আরে সুব্রত যে, এই জঙ্গলি 2টো কফি দিয়ে যা। তারপর বল, কি খবর? হ্যাঁ বল, কি শুনবি? এতদিন ডুব দিয়েছিলি কেন? ফোন করে করে তোর পাত্তা নেই, ব্যাপার কি? গিয়েছিলাম অতীতের অন্ধকারে ডুব দিতে। এখন মনে হচ্ছে আমাকে এই ডুবুরি দিয়ে তুলে আনতে হবে। কিন্তু সে অনেক কথা। তার আগে বল, তোর শরীর কেমন? শরীরটা লাস্ট কয়েকদিন ধরে খারাপই। একে ডায়রিয়া, তাতে ইনফ্লুয়েঞ্জা দোষও রয়েছিল। কোথাও বেরোতে পারিনি। তবে মনে মনে এই কদিন ছক কেটেছি। আচ্ছা, কোনো সাজেশন লাগবে কি? হ্যাঁ, কিছু লাগবে। কিন্তু একটা জায়গায় এসে আমার সমস্ত সূত্রগুলো যেন কেবল জট পাকিয়ে যাচ্ছে। খুনি কে সেটা আমি জানি সুব্রত। জানিস? হ্যাঁ। কে? সুব্রতর কথার মাঝখানে জঙ্গলি ঘরে ঢোকে, হাতে কফির কাপ। দুজনকে কফি দিয়ে সে আবারও একইভাবে বেরিয়ে যায়। দাঁড়া, ব্যস্ত হোস না।
খুনি কে সেটা তো শুধু জানলেই হবে না। এটা একটা হাইপোথেসিস মাত্র। পুরো থিওরিটা মহাশূন্যে একটা নেবুলার মতো পাক খেয়ে বেড়াচ্ছে এখন। মোটিভটা যেন কোনো মতেই খাপ খাওয়াতে পারছি না। দেখ, একটা কাজ করতে পারিস কি? কি? সরকার ফ্যামিলির কোনো অতীত ইতিহাস আছে কিনা তলে তলে একটা খোঁজ নিতে পারবি? আমার মনে হয় পুকুরের তলায় অনেক পচা কাদা জমে আছে। তবে শোন, সুব্রত এই কদিনের সমগ্র ব্যাপারটা আগাগোড়া কিরিটির কাছে খুলে বলতে লাগলো। সুব্রতর কথা শুনতে শুনতে কিরিটির মুখের উপরে বিচিত্র রঙের ভাব খেলে বেড়াতে লাগলো। সুব্রতর কথা শেষ হলে এবার কিরিটির গলাতেও চাপা উত্তেজনার আভাস পাওয়া গেল। হয়েছে, পেয়েছি। প্রায় সমস্ত সমস্যারই মীমাংসা হয়ে গেল সুব্রত। কেবল সামান্য 2-4টে তথ্য জোগাড় করতে পারলেই খুনিকে আমরা হাতে নাতে ধরে ফেলব। খাচ্ছিল তাতি তাঁত বুনে, কাল হলো তার এড়ে গরু কিনে। এই এক নতুন সমস্যা হয়েছে কিরিটির। মাঝে মাঝে কথা বলতে বলতে হঠাৎ যেন ওর কি সব হয়ে যায়। ওর এই হঠাৎ ভাব পরিবর্তনে সুব্রত ভ্যাবা চাকা খেয়ে যায়। কি হলো তোর? কিরিটি তখন গম্ভীরভাবে হাত দুটোকে পিছনের দিকে করে পায়চারি করতে শুরু করেছে। সুব্রতর কথার কোনো জবাবই দিল না সে। সুব্রত বুঝতে পারল কিরিটি কোনো বিশেষ কারণেই খুব চিন্তা করছে। শেষ পর্যন্ত ব্যাপারটা তাহলে এই দাঁড়ালো। কিন্তু অনেকক্ষণ বাদে কিরিটি আবার একসময় সুব্রতর সাথে কথা বলতে শুরু করলো। বাবলুকে আজই আমার বাড়িতে রেখে যা সুব্রত। সাবধানের মান নেই। আর কাল সকালে সব থেকে আগে আমাদেরকে মিস্টার সরকারের টর্নির কাছে যেতে হবে। হ্যাঁ, ভালো কথা, মিস্টার সরকারের ঘর দুটো লক করা আছে তো? হ্যাঁ। বেশ, কাল রাত্রে ছোট্ট একটা এক্সপেরিমেন্ট করতে হবে। কোথায়? মিস্টার সরকারের বাড়িতে। বেশ, তুই যা, বাবলুকে নিয়ে আয় এক্ষুনি। সুব্রত একটু ক্লান্তি নিয়েই আবারও বেরিয়ে পড়ল। পরের দিন সকাল, কিরিটি ফোনে সুব্রতর সঙ্গে কথা বলে বাবলুকে সঙ্গে নিয়ে বের হল। গন্তব্য আর্টিস্ট সুবোধ দত্তের বাড়ি। সেখানে যখন কিরিটি আর বাবলু এসে দাঁড়ালো, বেলা তখন প্রায় 10:15। দরজার কড়া নাড়তেই সুবোধবাবু এসে দরজা খুলে দিলেন। কিরিটিকে দেখে তিনি খানিকটা অবাকই হলেন। কাকে যান? কে আপনি? আপনি কি শিল্পী মিস্টার দত্ত? হ্যাঁ, আমার কাছে আপনার কি প্রয়োজন? প্রয়োজন একটা আছে নিশ্চয়ই, কিন্তু সেটা আপনার সঙ্গে নয়। তবে কার সঙ্গে? আমি কিরিটি রায়, কিন্তু আমার কথা তো ছোট্ট নয়, একটু সময় লাগবে। তাছাড়া আমার যা বলবার তাই দরজার উপরে দাঁড়িয়ে বলা যায় না। ঘরের মধ্যে যেতে পারি কি? বেশ, আসুন, কিন্তু সময় আমার খুব অল্প। কিরিটি বাবলুকে সঙ্গে করে ঘরের মধ্যে ঢুকল। সময়ের দাম আমারও আছে মিস্টার দত্ত। ঠিক কাজের কথাটুকু বলা হলেই আমি চলে যাব, এক মুহূর্তও বেশি থাকবো না, আর আপনাকে বিরক্তও করব না। এই সোফায় বসি। বসলাম। বলুন, কি প্রয়োজন আপনার? আমার প্রয়োজন আপনার বোন নমিতা দেবীর সঙ্গে। তার সঙ্গে কি একবার দেখা হতে পারে? কি প্রয়োজন আমার বোনের সঙ্গে? সে কথা আমি তার কাছেই বলতে চাই, আপনার কাছে নয়। তবে আজ যে কথা আমি বলতে এসেছি তার উপর আপনাদের মান সম্মান দাঁড়িয়ে আছে। না, তার সঙ্গে আপনার দেখা হবে না। আপনার যা বলবার আমার কাছেই বলতে পারেন। বলেছি তো মিস্টার দত্ত, তা বলতে পারবো না। বৃথা সময় নষ্ট করে দুটো নির্দোষ জীবন ধ্বংসের পথে এগিয়ে দেবেন না। না, আমি কোনো কথা শুনতে চাই না। আপনি চলে যেতে পারেন। আমার বোনের সঙ্গে কারোর দেখা হবে না। সুবোধবাবু, আপনি অনেক আঘাত পেয়েছেন আমি জানি, কিন্তু আজ যদি আপনি আপনার বোনের সঙ্গে আমায় দেখা করতে না দেন, তবে যে আঘাত পাবেন তার সান্ত্বনা কিন্তু কেউ দিতে পারবে না। তাঁদের কথার মধ্যেই হঠাৎ করেই একজন বছর 35-40-এর মহিলা ঘরের মধ্যে ঢুকলেন। কি হয়েছে দাদা? তুই চিৎকার করছিস কেন? নমস্কার, আপনি কি নমিতা দেবী? হ্যাঁ, নমস্কার, কিন্তু আপনি? আমার নাম পরে শুনবেন। একটা বিশেষ কাজে আপনার কাছে এসেছি।
কিন্তু আপনার দাদা কিছুতেই আপনার সঙ্গে আমায় দেখা করতে দিচ্ছিলেন না। আমার কাছে আপনার কি দরকার বলুন। মিস্টার দত্ত তাদের কথা বলতে দেখে গজগজ করতে করতে ঘর থেকে বেরিয়ে গেলেন। বসুন নমিতা দেবী। বলুন। ইতিমধ্যে কিরিটি বাবলুকে নমিতা দেবীর আড়ালে নিজের সোফার পিছনের একখানা চেয়ারে বসিয়ে রেখেছিল। আরো একটু ভালো করে বাবলুকে নমিতা দেবীর চোখের সামনে থেকে আড়াল করে কিরিটি কথা বলা শুরু করলো। বছর 9 আগে শিমুলতলায় আপনার দাদার কোনো এক ধনী বন্ধুর সঙ্গে আপনার রেজিস্ট্রি ম্যারেজ হয়। হ্যাঁ। আপনার স্বামীর নামটি জানতে পারি কি? না, কেননা আমিও তার সত্যিকারের নাম জানি না। পরিচয়ের গোড়া থেকেই তিনি নাম হারিয়েছিলেন আমাদের কাছে। কোনোদিনই আমরা জানতে পারিনি তার ঘর বাড়ি কোথায়, পরিচয়। কিন্তু এসব কথা আপনি জিজ্ঞাসা করছেন কেন? আমি আজ এমন একটা খবর নিয়ে আপনার কাছে এসেছি যার উপর আপনার ও আপনার হারিয়ে যাওয়া একমাত্র সন্তানের সবকিছু নির্ভর করছে। কে কে আপনি? আমার কথা আপনি জানলেন কি করে? ব্যস্ত হবেন না নমিতা দেবী, সব কথাই আমি আপনাকে বলবো। তবে এইটুকু জেনে রাখুন, আমিও আপনার দাদার মতোই আপনার শুভাকাঙ্ক্ষী, শত্রু নই। কিন্তু আগে আমার কথাগুলোর জবাব দিন নমিতা দেবী। আপনার স্বামীর ছদ্মনাম কি ছিল? জ্ঞানেন্দ্র চৌধুরী। ওই নামেই কি বিয়ে হয়েছিল? হ্যাঁ। ও নামটা যে তার ছদ্মনাম সেটা আপনি কবে জানতে পারেন? আমার সন্তানের জন্মের মাস 2 আগে তিনি কথা দিয়েছিলেন কোনো একটা বিশেষ পারিবারিক সমস্যার জন্য তিনি আমাকে তখন তাদের বাড়িতে নিয়ে যেতে পারছিলেন না। পরে সব মিটে গেলে আমাকে তাদের বাড়িতে নিয়ে যাবেন বলেই বলেছিলেন। তবে প্রত্যেক মাসে আমাকে 3000 টাকা করে ভরণ পোষণ বাবদ দেবে বলেছিলেন। শিমুলতলাতেই তার সঙ্গে আমাদের পরিচয় হয় এবং বিবাহের 2 মাস বাদেই তিনি হঠাৎ আমাদের কাউকে কোনো কিচ্ছু না বলে কোথায় চলে যান। তার ঠিকানা আমার কাছে ছিল, মাস 5 নিয়মিত টাকাও পেয়েছি, কিন্তু 10-12 খানা চিঠি লিখে একখানারও জবাব পাইনি। ঠিকানায় খোঁজ নিয়ে পরে জেনেছিলাম সেখানে উনি থাকেন না, সেটা একটা মনোহরির দোকান। তারপর হঠাৎ তার টাকা সব বন্ধ হয়ে গেল। তারপর আর তার কোনো খোঁজই আজ পর্যন্ত পাইনি। দাদার এক জমিদার বন্ধু ছিলেন, তার নাম বিনয়েন্দ্র সরকার। তারই দয়ায় আমি চাকরি পাই। নমিতা দেবী একে একে তার 1 বছরের জীবন কাহিনী বলে গেলেন। আপনার মেয়েটির আর কোনো সন্ধান পাননি? না। আপনার মেয়েটি যখন চুরি হয় তখন তার বয়স কত ছিল? ওই 4 বছর হবে। আজ 5 বছর সে চুরি গেছে? হ্যাঁ। আচ্ছা, আপনার মেয়ের নাম কি ছিল? বাবলু। নমিতা দেবীর চোখ ঝাপসা হয়ে ওঠে। এমন সময় হঠাৎ করে কিরিটি বাবলুকে নমিতা দেবীর সামনে দাঁড় করিয়ে দেয়। দেখুন তো এই মেয়েটিকে আপনি চিনতে পারেন কিনা? কে 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 এই মেয়েটি? নমিতা দেবী অধীর আগ্রহে বাবলুকে 2 হাত বাড়িয়ে বুকের ওপর টেনে নিলেন। পাগলের মতোই তিনি মেয়েটির মুখের দিকে চেয়ে হঠাৎই হাসি কান্নায় একসাথে ভেঙে পড়লেন। এই তো আমার মেয়ে। কোথায় পেলে নাকি? বাবুল, বাবুল সোনা, আমার বাবুল সোনা। আজ তাহলে আসি নমিতা দেবী। আপনার স্বামীর পরিচয় শীঘ্রই আমি আনব, কিন্তু তার আগে আপনাকে লেখা আপনার স্বামীর কোনো চিঠি যদি আপনার কাছে থাকে তবে সেটা দিলে আমার খুব সুবিধা হয়। আছে আছে, প্রথম 2 খানা চিঠি এখনো আমার কাছেই আছে। একটু দাঁড়ান, এক্ষুনি এনে দিচ্ছি। সুবোধ দত্তর বাড়ি থেকে বের হয়ে কিরিটি ক্লাইভ স্ট্রিটে মিস্টার সরকারের অ্যাটর্নির অফিসে গেল। কিছুক্ষণ ধরে অ্যাটর্নির সঙ্গে কথাবার্তা বলে যখন সে অ্যাটর্নি অফিস থেকে বের হয়ে এলো, বেলা তখন প্রায় 2টো। অ্যাটর্নি কলকাতায় ছিলেন না,
তাই এর আগে কিরিটি তার সঙ্গে দেখা করতে পারেননি। টালিগঞ্জের বাড়িতে ফিরে এসে কিরিটি দেখল বাইরের ঘরে একটা সোফার উপরে হেলান দিয়ে চোখ বুজে পড়ে আছে সুব্রত। কিরিটির পায়ের শব্দে সে চোখ মেলে তাকালো। এত দেরি হলো যে? সব কাজ সেরে এলাম। তুই কতক্ষণ এসেছিস? তা প্রায় ঘন্টাখানেক। ও, এই জঙ্গলি, স্নানের জলটা বসিয়ে দে তো। আচ্ছা সুব্রত, মিস্টার সরকারের বেডরুমের লাইব্রেরির চাবি নিয়ে এসেছিস তো? হ্যাঁ হ্যাঁ, নিয়ে এসেছি। সবাইকে আড়ালায় ডেকে আলাদা আলাদা করে বলে এসেছিস তো যে ও ঘরের মধ্যে যেন কেউ না ঢোকে? হ্যাঁ। তারপর তোর কাজ কত দূর এগোলো? প্রায় কমপ্লিট, শুধু সামান্য একটা এক্সপেরিমেন্ট আজ রাত্রে করবো, ব্যাস, তারপরেই খুনি ধরা পড়বে। তুই বস, চট করে আমি স্নানটা সেরে আসছি, অনেক আলোচনা করবার আছে। কিরিটি বাড়ির ভেতর চলে গেল। ডাইনিং রুমে সামনাসামনি বসে আছে সুব্রত আর কিরিটি। সামনে ধুমায়িত দুটো চায়ের কাপ। জানিস সুব্রত, প্রথমে কেসটা আমার বেশ জটিল বলেই মনে হয়েছিল। তার অবশ্য কারণ ছিল তিনটে। এক, মিস্টার সরকার চেয়ারে বসেছিল কেন, মানে ওই চেয়ারে বসা অবস্থায় ছিল কেন। দুই, মিস্টার সরকারের হাতঘড়িটা ভাঙল কি করে। আর তিন, সহজভাবে দেখলে খুন করবার মোটিভ, মানে মিস্টার সরকারের উইলের জন্য লাভবান হওয়া, তা ও বাড়ির সবারই ছিল। তাহলে ও বাড়ির প্রত্যেকের পক্ষেই সম্ভব ছিল খুন করা। তবে প্রথম দেখেই আমি নিশ্চিত ছিলাম যে মিস্টার গজেন্দ্র সরকারকে খুন করেছে ও বাড়িরই কেউ। বাইরের লোকের ওভাবে মিস্টার সরকারকে খুন করা একেবারেই সম্ভব ছিল না। কিন্তু প্রশ্ন হচ্ছে, মিস্টার সরকারের মৃত্যু কি করে হয়েছিল? পোস্টমর্টম রিপোর্ট থেকেই জানা গেল মিস্টার সরকার মারা গেছেন আনুমানিক 12টা থেকে 1টার মধ্যে। তীক্ষ্ণ হাইড্রোসায়ানিক বিষে তার মৃত্যু হয়েছে। তার বুকের 5th ইন্টারকাস্টাল স্পেসে যে পাংচার উনটা দেখা গেছিল সেটার কোনো তাৎপর্যই নেই। সবাইকে উল্টো পথেই নিয়ে যাওয়ার জন্য ওটা একটা ধোঁকা মাত্র, এবং হয়েছিল তাই। তুই তদন্ত করতে গিয়ে ওই ক্ষত চিহ্নটিকে নিয়েই বেশি মাথা ঘামাতে শুরু করেছিলি। সিরিঞ্জের ইতিহাস আর তার ব্যাখ্যা নিয়ে ব্যস্ত হয়ে উঠেছিলি। আসলে ওই সিরিঞ্জটাও খুনির ইচ্ছাকৃত আর একটা চাল, নিজের ঘাড় থেকে অন্য এক নির্দোষীর ঘাড়ে খুনের দায়টা চাপিয়ে দেওয়ার। এটা একটা পন্থা মাত্র। কিন্তু আমি কেমন করে সেটা বুঝেছি জানিস? খুনি একটা ভুল করেছিল, সেটা মারাত্মক ভুল। খুনের পর ওইভাবে হার্টে পাংচার করা আর তারপর সিরিঞ্জটা অশোকের ঘরে রেখে যাওয়া, ওই কাণ্ড দুটো করে সে নিজের পরিচয় নিজেই দিয়ে গেছে। প্রথমত, ওইভাবে কোনো নিডল দিয়ে হার্টকে পাংচার করে কোনো মানুষকেই মারা যায় না। দ্বিতীয়ত, ধরে নিচ্ছি মিস্টার সরকারের কোনো একান্ত পরিচিত লোকই মিস্টার সরকারের হার্টে পাংচার করে, কোনো বিষ দিয়ে তাকে মেরেছে। কিন্তু মরবার সময় তিনি নিশ্চয়ই চিৎকার করে উঠতেন। কেউই ওভাবে অন্যের হাতে প্রাণ দিতে প্রস্তুত হবেন না। আর যদি ঘুমিয়েই থাকতেন তবে হার্ট পাংচার করবার সময় নিশ্চয়ই জেগে উঠতেন। একটা গোলমাল হতো। এই দুটো ব্যাপারেই আমার মনে হয়েছিল পাংচার উন্ড আর সিরিঞ্জটা খুনির একটা চালাকি মাত্র। কিন্তু মিস্টার সরকার বিষ দিয়েই খুন হয়েছেন। তাহলে সে বিষ প্রয়োগ কিভাবে করা হয়েছে, এইখানেই খুনি তার বুদ্ধির দৌড় দেখিয়েছে। তোর হয়তো মনে থাকতে পারে সুব্রত, খুনের পরদিন সকালে যখন তুই আর তালুকদার সবার জবানবন্দি নিচ্ছিলি তখন কয়েকটা কথা আমার মনে খটকা লাগিয়েছিল। এক, মিস্টার সরকারের হাতঘড়িটা ভাঙল কি করে? বলেছিলাম ভাঙার তো প্রয়োজন ছিল না, কিন্তু কেন ছিল না? কারণ তোদের মনে একটা প্রশ্ন উঠেছিল, মিস্টার সরকার নিশ্চয়ই চেয়ারে যখন পড়ছিলেন এমন সময় খুনি এসে তাকে হার্টে সিরিঞ্জ দিয়ে বিষ প্রয়োগ করে খুন করেছে। তোদের ওই হাইপোথেসিসই যদি সত্যি বলে মানি, তবে হাত ঘড়িটা ভাঙবে কেন? এমন নিশ্চয়ই হতে পারে না যে খুনি খুন করবার পর ইচ্ছা করেই মিস্টার সরকারের হাতঘড়িটা ভেঙে রেখে গেছে। তবে দ্বিতীয় কথা, রাত্রি 1:30টার সময় রামচরণের হঠাৎ একটা শব্দ শুনে ঘুম ভেঙে যায়। কিন্তু সে ঘরের মধ্যে উঁকি মেরে দেখে মিস্টার সরকার চেয়ারেই বসে আছেন। এখন কথা হচ্ছে শব্দটা কিসের? শব্দটা আর কিছুই নয়, মিস্টার সরকার মৃত্যু যন্ত্রণায় খাটের উপর থেকে পড়ে যান, তাতেই ওই শব্দ হয়। খাটের উপর থেকে পড়ে গিয়েছিলেন তার মানে? হ্যাঁ, খাটের উপর থেকে তিনি মেঝেতে পড়ে গিয়েছিলেন, আর পড়বার সময় তার হাত ঘড়িটা ভেঙে যায়। রামচরণকে আমি পরে জিজ্ঞাসা করেছিলাম, সে জানিয়েছিল মিস্টার সরকার অনেক রাত পর্যন্ত জেগে পড়াশোনা করতেন লাইব্রেরি ঘরে বসে। যতক্ষণ না শুতে যেতেন ঘড়িটা তার হাতেই বাঁধা থাকত।
অনেক সময় ঘড়ি পরেই শুয়ে পড়তেন। এর থেকেই প্রমাণ হয় সে রাত্রে ঘড়িটা তার হাতেই ছিল। হয়তো মন খারাপ ছিল বলেই রাত্রে যখন শুতে যান ঘড়িটা হাত থেকে খুলে রাখতে ভুলে গিয়েছিলেন। ওই দুটি কারণ থেকেই আমি বুঝেছিলাম মিস্টার সরকার রাত্রে পড়াশোনা সেরে বিছানায় শোবার পর খুনি তাকে বিষ দেয়। কিন্তু কথা হচ্ছে খুনি বিষ প্রয়োগ করলো কিভাবে? বলছি, একটা জিনিস তোর মনে আছে? মিস্টার সরকারের বাঁ হাতের কোড়ে আঙুলে একটা পট্টি জড়ানো ছিল। আঙুলটার ওই কাঁটা অংশটা দিয়েই খুনি বিষ প্রয়োগ করে। বিষের ক্রিয়া শুরু হতেই মিস্টার সরকারের ঘুম ভেঙে যায়, কিন্তু তীক্ষ্ণ বিষ হাইড্রোসায়ানিক অ্যাসিডের কাজ এত তাড়াতাড়ি হয়েছিল যে ঘুম ভাঙার সঙ্গে সঙ্গেই হয়তো বিষের যাতনায় তিনি ছটফট করতে গিয়ে খাট থেকে মাটিতে পড়ে যান, আর কিছু বোঝবার আগেই তার মৃত্যু হয়। মুহূর্তের মধ্যে খুনি মৃতদেহটা মাটি থেকে তুলে নিয়ে গিয়ে চেয়ারে বসিয়ে দেয়, কিন্তু সে পালাতে পারে না। পাশের ঘরেই তাকে লুকিয়ে পড়তে হয়, কেননা ঠিক সেই সময় শব্দ শুনে রামচরণ ঘরে এসে ডাক দেয়। কিন্তু রামচরণও মিস্টার সরকারকে চেয়ারে বসে থাকতে দেখে কোনো কিছু সন্দেহ না করে শব্দটা তারই শোনবার ভুল ভেবে চলে যায়। রামচরণ চলে যাওয়ার পর খুনি তার প্ল্যান কাজে লাগায়। পাশেই ছিল অশোকের ঘর। সমস্ত প্ল্যান সে আগেই ঠিক করে রেখেছিল। ব্যালকনি দিয়ে অশোকের ঘরে ঢুকে সেখান থেকে সিরিঞ্জটা চুরি করে এনে মিস্টার সরকারের হার্টে পাংচার করে। তারপর ওই পথেই ফিরে গিয়ে অশোকের ঘরে আবার সিরিঞ্জটা রেখে আসে। অশোক তখন ঘুমোচ্ছে। এইসব কাজ শেষ হওয়ার পর তার মাথায় আর একটা চাল আসে। সে বাড়ির সব ঘড়িগুলো 2টো বাজিয়ে বন্ধ করে দেয়, যাতে সবার মনে হয় রাত্রি 2টোর সময় মিস্টার সরকারকে খুন করা হয়েছে। কিন্তু কেন ঘড়িগুলোকে 2টো বাজিয়ে রাখবার কারণ কি? খুনি ওই সময়টা একটা অ্যালিবাই তৈরি করে রাখে। সে দেখাতে চায় ওই সময় সে অন্য জায়গায় ছিল, মিস্টার সরকারের আশেপাশে কোথাও ছিল না। এবার খুন করবার পর সবকিছু প্ল্যান মতো সাজিয়ে রেখে খুনি পালিয়ে গেল কোন পথে। কিন্তু তারও আগে আমাদের একটা কথা ভেবে দেখতে হবে, খুনি এলো কোন পথে। তাহলে তুই বলছিস খুনি বাইরে থেকে এসেছিল? ঠিক যতটুকু বলেছি তার বেশি কিছুই আমি বলতে চাই না সুব্রত। বাকিটা তোকে ভেবে দেখতে হবে, বিচার করে দেখতে হবে কার পক্ষে খুন করা সম্ভব। আগেই তোকে একটা কথা বলেছি যে খুন করেছে সে মিস্টার সরকারের পরিচিত, এবং সে ওই বাড়ির সব কিছুর সঙ্গে পরিচিত। কিন্তু খুনি কে সেটা বলার আগে আমি একটা ছোট্ট এক্সপেরিমেন্ট করতে চাই। আজ রাত্রে মিস্টার সরকারের ঘরে সে এক্সপেরিমেন্ট হবে, ব্যাস, আর কোনো কথা নয়। আমি এবার একটু ঘুমোবো। আর কিছু না বলে কিরিটি চোখ বন্ধ করল। সোফায় হেলান দিয়ে আস্তে আস্তে ঘুমিয়ে পড়ল সে। মিস্টার সরকারের শোবার ঘর। রাত্রি 2টো বাজতে আর মাত্র মিনিট 15-16 বাকি। এই ঘরেই সবাই এসে জড়ো হয়েছে। কিরিটি, সুব্রত, তালুকদার, সুবিমল চৌধুরী, মৃত মিস্টার সরকারের বড় ছেলে গণেন্দ্র, ছোট ছেলে সৌরেন্দ্র এবং ভাই বিনয়েন্দ্র, ভাগ্নে অশোক, চাকর রামচরণ আর গোপাল। ঘরের মধ্যে উপস্থিত সবার মুখেই একটা উত্তেজনার কালো ছায়া যেন থমথম করছে। কিরিটি একটা সিগারেট চালল। ভদ্র মহোদয়গণ, কেন আজ এই গভীর রাত্রে আপনাদেরকে এখানে আসতে বলেছি তার জবাব এখনই পাবেন। আপনারা সকলেই মৃত মিস্টার সরকারের আত্মীয়। পুলিশের লোকেদের ধারণা মিস্টার সরকার খুন হয়েছেন। আপনারা প্রত্যেকেই হয়তো তার হিতাকাঙ্ক্ষী। সেক্ষেত্রে নিশ্চয়ই আপনারা সকলেই চান যে খুনি ধরা পড়ুক, আর আমি আজ সেটাই করব, মানে খুনিকে ধরিয়ে দেব। কিন্তু তার আগে একটা জিনিস আপনাদের দেখাতে চাই। আপনাদের ধারণা মিস্টার সরকার যখন চেয়ারে বসে এই লাইব্রেরির ঘরে পড়ছিলেন সেই সময় কেউ তাকে সিরিঞ্জের সাহায্যে হার্টে বিষ প্রয়োগ করে খুন করেছে। কিন্তু আমার ধারণা আসলে ব্যাপারটা তার নয়। কথা বলতে বলতে কিরিটি তালুকদারকে ডাক দিল। তালুকদার সঙ্গে সঙ্গে পাশের ঘর থেকে এসে ওই ঘরের মধ্যে প্রবেশ করল। তালুকদারের দিকে তাকিয়ে ঘরের সবাই বিস্ময়ে যেন হতবাক হয়ে গেল। তালুকদার একেবারে নিখুঁতভাবে মৃত মিস্টার সরকারের ছদ্মবেশে এসেছেন। সুব্রত খেয়াল করল কিরিটি তীক্ষ্ণ দৃষ্টিতে সকলের মুখের দিকে একবার চোখ বুলিয়ে নিল। তারপর তালুকদারকে চোখ টিপে ইশারা করতেই তিনি গিয়ে মিস্টার সরকারের বিছানার উপর শুয়ে পড়লেন। তার বাঁ হাতের কোড়ে আঙুলে
একটা পট্টি বাঁধা। তালুকদার ঘুমের ভান করে চোখ বুজে পড়ে রইলেন বিছানার ওপর। এমন সময় পা টিপে টিপে সুব্রত বিছানার কাছে এগিয়ে গিয়ে চটপট তালুকদারের আঙুলের পট্টিটা খুলে পকেট থেকে একটা শিশি বের করে কে একটা জলীয় পদার্থ সেখানে ঢেলে দিল। সঙ্গে সঙ্গে তালুকদার হঠাৎ যেন চমকে বিছানা ছেড়ে উঠতে গিয়ে খাট থেকে মাটিতে পড়ে স্থির হয়ে গেলেন। তখনই সুব্রত তাড়াতাড়ি তালুকদারকে মাটি থেকে তুলে নিয়ে গিয়ে লাইব্রেরি ঘরের চেয়ারের ওপর বসিয়ে দিল। তারপর পকেট থেকে সিরিঞ্জটা বের করে তালুকদারের বুকে বিধতে যাবে, হঠাৎ ঘরের মধ্যে যারা উপস্থিত ছিল তাদের মধ্যেই একজন আর্তস্বরে চিৎকার করে উঠল, না না, এভাবে কিছুই প্রমাণ হয় না, এগুলো আপনার কল্পনা মাত্র, বাস্তবটা অনেকটাই আলাদা। তাই নাকি? তা কিসের পার্থক্য শুনি? আর আপনি কি করে জানলেন এসব? তাহলে কি আপনি খুনি? হ্যাঁ, আমি খুনি, কিন্তু আমি একটু দুঃখী নই। ওর মতো মানুষের অনেক আগেই মরে যাওয়া উচিত ছিল। আপনারা যা জানেন সেটা সত্যি হলেও সম্পূর্ণ সত্যিটা কিন্তু আলাদা। যদিও কি করবেন আপনারা সেসব শুনে, আপনারা বরং আমাকে গ্রেপ্তার করুন। হ্যাঁ, এটাই ভালো হবে। কিন্তু জেনে রাখবেন, আমাকে ও কিন্তু খুন করতে বাধ্য করেছিল। নেকড়ের থাবা, হ্যাঁ, নেকড়ের থাবা। ঘরে উপস্থিত সবার দৃষ্টি তখন সেই বক্তার উপর গিয়ে পড়েছে। বসুন, ছটফট করবেন না। আপনি যে খুনি তা আমি প্রথম দিনেই টের পেয়েছিলাম, কিন্তু প্রমাণের অভাব আর মোটিভ খুব স্ট্রং মনে না হওয়ায় আপনাকে সেদিন আমি ধরিনি। তালুকদার, এই নাও তোমার আসামি, দাও, হাতে হাত করা লাগাও। লাইব্রেরি থেকে উঠে এসে তালুকদার অপরাধীর হাতে হাত করা পরিয়ে দিলেন। ঘরের সবাই যেন বিস্ময়ে একেবারে বোবা হয়ে গেছে। কারো মুখে টু শব্দটি পর্যন্ত নেই। একটা অখণ্ড নিস্তব্ধতা যেন পুরো ঘরটার মধ্যে মৃত্যুর মতোই থমথম করছে। এই যে আপনারা এতক্ষণ ধৈর্য ধরে বসে আছেন, তাই এবার আমি আপনাদের সবাইকে বলবো কেমন করে আমি এই খুনের কিনারা করলাম। এই খুনের ব্যাপারে একটা জঘন্য চক্রান্ত জট পাকিয়ে আছে এবং সেই চক্রান্তের জের টেনে আমাকে অতীতের মধ্যে যেতে হবে। কিন্তু তারও আগে আমি বলবো, প্রথম দিনই কেমন করে আমার চোখে ধরা পড়েছিল খুনির সম্ভাবনা। এক্ষেত্রে আপনারা প্রত্যেকেই মিস্টার সরকারের খুনের ব্যাপারে সন্দেহের পাত্র হয়ে উঠেছিলেন, কেননা মিস্টার সরকারের মৃত্যুতে আপনারা প্রত্যেকেই টাকার দিক থেকে লাভবান হন। প্রথমেই ধরা যাক সে রাত্রে যারা এই বাড়িতে উপস্থিত ছিলেন, সৌরীন্দ্রবাবু, অশোকবাবু, রামচরণ। প্রথমেই ধরা যাক অশোকবাবুর কথা। অশোকবাবু একজন মেডিকেল স্টুডেন্ট, তার পক্ষে বিষ প্রয়োগ করে মিস্টার সরকারকে খুন করা এতটুকু অসম্ভব ছিল না। উইল অনুসারে তিনি মিস্টার সরকারের মৃত্যুতে লাভবান। অশোকবাবু অনায়াসেই নিজের ঘরের ব্যালকানি দিয়ে সৌরীন্দ্রবাবুর ব্যালকানিতে এসে তারপর সেখান থেকে মিস্টার সরকারের ব্যালকানিতে এসে মিস্টার সরকারকে খুন করতে পারতেন, কিন্তু তার ছোটবেলা থেকে খেয়াল করলে আমরা দেখতে পাই তিনি মামার আশ্রয়ে আর ভালোবাসায় বড় হয়েছেন। তাই মামার মৃত্যুতে তিনি লাভবান হলেও তার পক্ষে এ ধরনের কাজ করা সম্ভব ছিল না। কিন্তু কেন? অশোকবাবু তার মামাকে যথেষ্ট ভালোবাসতেন এবং শ্রদ্ধা করতেন। তিনি জানতেন মামার সম্পত্তির 1/3 তিনি পাবেন। এক্ষেত্রে তিনি মামাকে খুন করতে যাবেনই বা কেন? অন্তত কোনো বিবেচক বুদ্ধিমান ব্যক্তি তা করে না এবং মানুষের সাধারণ সাইকোলজিও তা বলে না। তার উপর প্রত্যেকের সাথেই আমি কথা বলে দেখেছি, অশোকবাবুর স্বভাব ধীর, স্থির ও শান্ত। কিন্তু তার থেকেও বড় প্রমাণ হচ্ছে রাত্রে গোপাল এসে তার ঘর থেকে যে সময় রাতের খাবার থালা নিয়ে যায়, ঠিক সেই সময়ের কিছু পরেই মিস্টার সরকার খুন হন। যে লোক একটু পরে খুন করতে যাবে সে ওইভাবে নিশ্চিন্তে খেতে পারে না। আর যারা পারে, অশোকবাবু সেই গোত্রের মানুষ নন, কিন্তু তবু তার প্রতি সন্দেহ একটু থেকে যায়। এখানে আমি বেনিফিট অফ ডাউটের পক্ষ নিয়েছি। যাই হোক, অশোকবাবুকে বাদ দিলে এরপর যার কথা মনে পড়ে তিনি হচ্ছেন সৌরীন্দ্রবাবু। সৌরীন্দ্রবাবুর কথায় আর বাকি সবার সাথে আলোচনা করে যতটুকু জেনেছি তা থেকে এটাই বলা যায় যে সৌরীন্দ্রবাবুর পক্ষে তার বাবাকে খুন করা এতটুকু অসম্ভব ছিল না। তার কারণ অনেকগুলো। প্রথমত, সৌরীন্দ্রবাবু অত্যন্ত খেয়ালি ও উচ্ছৃঙ্খল। যে টাকা মাসোয়ারা হিসেবে তার বাপের কাছ থেকে তিনি পেতেন তা দিয়ে তার হাত খরচ কুলোতো না। উচ্ছৃঙ্খল জীবনের অভিশাপ ওইখানি।
কোথাও শান্তি নেই। টাকার জন্য তিনি জুয়া খেলতেন, রেসে যেতেন পর্যন্ত। দিনের পর দিন অধঃপতনের পথেই চলেছিলেন। শুধু তাই নয়, 11 বছর আগে একবার তিনি শিমুলতলায় বেড়াতে গিয়ে এক বন্ধুর বোনকে বাড়ির সকলের অজান্তে রেজিস্ট্রি করে বিয়ে করেন। বিয়ের 1-2 মাস বাদেই তিনি হঠাৎ গা ঢাকা দিয়ে সরে পড়েন। শিমুলতলায় উনি নাম ভাঁড়িয়েছিলেন। কিছুদিন পরে উনি ওর স্ত্রীর থেকে এক চিঠিতে জানতে পারেন যে ওর স্ত্রীর সন্তান হবে। তখন উনি স্ত্রীকে নিয়মিত যে মাসোয়ারা দিতেন তাও বন্ধ করে দেন। ওনার একটি কন্যা সন্তান জন্মায়। কি সৌরেন্দ্রবাবু, আমার কথা ঠিক না? সে কি রে সৌরি, তুই বিয়ে করেছিস এ কথা তো কাউকে বলিসনি ভাই। আর বিয়ে যখন করেছিলি তখন বৌমাকে ঘরে আনিসনি কেন? আর এ কথা এতদিন গোপন করে রেখেছিলি কেন? হ্যাঁ, বাবার ভয়ে। তাছাড়া আমি আমার নাম আর জাত দুটোই গোপন করে বিয়ে করেছিলাম। তুই তো জানিস দাদা, বাবা জাতের বাইরে বিয়ে কোনো দিনই মেনে নিতেন না। সে যা হোক, আপনি কি জানেন আপনার স্ত্রী ও মেয়ে কোথায়? স্ত্রী কোথায় আছে তা জানি, কিন্তু 4 বছর হলো মেয়ের কোনো খবর জানি না। মেয়ের কোনো খবর নেওয়ার চেষ্টা করেছিলেন? করেছি। বাবা হওয়ার আর কোনো দায়িত্ব পালন করতে পারিনি বলেই হয়তো আমি এই খবরটা নেওয়ার চেষ্টা অনেক বেশি করেছি, কিন্তু কোনো সন্ধানই পাইনি। শুনেছি 4 বছর আগে কে বা কারা তাকে চুরি করে নিয়ে গেছে। আপনার এই বিয়ের কথা আর কেউ জানতো না? না সৌরেন্দ্রবাবু, আপনি ঠিক জানেন না। আরো একজন এই খবর জানতো। কে সে? আপনার কাকা বিনয়েন্দ্রবাবু। কি বিনয়েন্দ্রবাবু, আপনি জানতেন না? বিনয়েন্দ্রবাবু কোনো জবাব দিলেন না, নিঃশব্দে বসে রইলেন। বেশ, আপনি যখন চুপ করেই থাকবেন তখন আপনি বলুন সৌরেন্দ্রবাবু, আপনার বাবার মৃত্যুর দিন রাত্রে কি ব্যাপার নিয়ে আপনার সঙ্গে আপনার বাবার ঝগড়া হয়েছিল? বাবাকে আমি আমার বিয়ের কথা বলেছিলাম বলে সেই কথারই জের টেনে তার সঙ্গে আমার ঝগড়া হয়। বাবাকে ওই কথা বলায় বাবা একটা নতুন উইল করেন এবং সে উইলের লেখাপড়া ওই দিনই শেষ হয়। বিকালে বাবা বলেন সে উইলে আমার ভাগের সমস্ত সম্পত্তির 4 ভাগের 3 ভাগ কাকার নামে আর বাকি 1 ভাগ আমার স্ত্রীর নামে লিখে দিয়েছেন। এতদিন সে কথা গোপন করে রেখেছিলেন, হঠাৎ আবার সে কথা বলতে গেলেন কেন? নেকড়ের থাবা আমাকে ব্ল্যাকমেল করে আমার জীবন অসহ্য করে তুলেছিল। তার খাই মেটাতে গিয়ে আমাকে রেস খেলতে হতো, জুয়া খেলতে হতো। এখন আর না পেরে বাবার কাছে সব কথা স্বীকার করেছিলাম। ব্যাপারটা এতক্ষণে পরিষ্কার হয়ে গেল। তাই বলছিলাম, সৌরেন্দ্রবাবুর পক্ষে তার বাবাকে খুন করা সম্ভব ছিল। তিনি থাকতেন পাশের ঘরে, অনায়াসেই যে কোনো সময় এসে তার বাবাকে খুন করে আবার তিনি চলে যেতে পারতেন। কিন্তু খুন করার পদ্ধতি দেখে বোঝা যায় যে খুন করেছে সে বিজ্ঞান খুব ভালোভাবে বোঝে, কিন্তু সৌরেন্দ্রবাবু সেই তালিকায় পড়েন না। তাছাড়া সৌরেন্দ্রবাবু বা অশোকবাবুর মধ্যে কেউ একজন যদি ওই ব্যালকনি ধরে এসে খুন করতেন, তবে দুজনের অপরজন জানতে পারতেনই, কথাটা চাপা থাকতো না। ওদিকে সৌরেন্দ্রবাবু তার বাবাকে খুন করলে তার ক্ষতি হতো বেশি। মিস্টার সরকার বেঁচে থাকলে হয়তো কোনো একদিন তার মত বদলাতো, ব্যাপারটা সহজ হয়ে আসতো। সেক্ষেত্রে উনি তার বাবাকে খুন করে সব দিক নষ্ট করতে যাবেন কেন? হ্যাঁ, কিন্তু আমি বুঝতে পারছি না যে। দাঁড়ান, এত তাড়াহুড়ো করবেন না। হ্যাঁ, তো যা বলছিলাম, এরপর ধরা যাক রামচরণের কথা। সে আমাকে বলেছিল রাত্রি 1:30টার সময় একটা শব্দ শুনে সে ঘরে উঁকি দেয়। সত্যি যদি সে খুনি হতো তবে সে অত সহজেও কথাটা বলতে পারতো না। তাছাড়া মিস্টার সরকারের মৃত্যুতে তার যা লাভ, বেঁচে থাকলেও তাই। তবে সে পুরাতন মনিবের প্রাণ নিতে যাবে কেন? তাই রামচরণকে এক কথায় আমি বিশ্বাস করেছিলাম। এবার পড়ে রইল যারা বাইরে ছিলেন, তাদের মধ্যে সুবিমলবাবু, গগনবাবু ও বিনয়েন্দ্রবাবুর কথা। সুবিমলবাবুর মুভমেন্ট সম্পর্কে খোঁজ নিয়ে দেখেছি রাত্রি 1:30 থেকে 2:30 পর্যন্ত তিনি রেইনবো ক্লাব থেকে বের হয়ে পার্ক সার্কাসে এক বিখ্যাত জুয়ার আড্ডায় ছিলেন। গগনবাবু সিনেমা থেকে ফিরে তার বাবার সঙ্গে দেখা করতে এসেছিলেন। তার কারণ তিনি জানতে পেরেছিলেন তার বাবা আর একটা নতুন উইল করেছেন। সেই সম্পর্কে খোঁজ খবর নিতে তিনি এসেছিলেন, অন্য কোনো কারণে নয়। আর রাত্রি 12:30টায় তিনি বাড়ি ফিরে যান। খুন যে হয়েছে তারপরে সে কথা পোস্টমর্টম রিপোর্টই বলে দিচ্ছে। বাকি থাকলেন আমাদের বিনয়েন্দ্রবাবু। বিনয়েন্দ্রবাবুই খুনি, সে কথা উনি নিজেই স্বীকার করেছেন। তবে
গোড়া থেকেই আমি বিনয়েন্দ্রবাবুকেই সন্দেহ করেছিলাম। কিন্তু কেন? কারণ বিনয়েন্দ্রবাবুর একটা চমৎকার অ্যালিবাই ছিল। ওই রাত্রে তিনি বরাহনগরে বন্ধুর বিয়ের রিসেপশনে ছিলেন। রাত্রি 12টা পর্যন্ত তিনি সেখানে ছিলেন। আগে থেকেই তার প্ল্যান ঠিক করা ছিল। প্ল্যান অনুযায়ী তিনি ঘোরানো সিঁড়ি দিয়ে উপরে উঠে এসে বাথরুমের বাইরে অপেক্ষা করেছিলেন। রাত্রি 12:30টার পর তিনি বাথরুম দিয়ে এসে দাদার লাইব্রেরির ঘরে ঢুকলেন। আর দাদা তখন লাইব্রেরির ঘরে বসে পড়েছেন। তিনি পর্দার আড়ালে লুকিয়ে রইলেন। গজেনবাবু বিছানায় এসে ঘুমানোর পর বিনয়েন্দ্রবাবু তার দাদাকে বিষ প্রয়োগ করেন। তিনি কিছুদিন ডাক্তারি পড়েছিলেন, বিএসসি পাশও করেছিলেন। কোন বিষের কেমন প্রভাব সেটা তার পক্ষে জানা খুবই সম্ভব। তাই বিষ দেওয়ার পর মিস্টার সরকার যখন বিছানা থেকে মাটিতে পড়ে যান, তাড়াতাড়ি তখন তিনি মৃতদেহ তুলে নিয়ে লাইব্রেরির ঘরে চেয়ারের উপরে বসিয়ে দেন। রামচরণ আসতে একটু দেরি হয়েছিল। তার মধ্যেই বিনয়েন্দ্রবাবু কাজ শেষ করে আত্মগোপন করেন। রামচরণ ঘরের মধ্যে খুঁজলেই বিনয়েন্দ্রবাবুকে দেখতে পেত। যাই হোক, তারপর বিনয়েন্দ্রবাবু সোজা বারান্দা দিয়েই নিজের ঘরে গিয়ে অপেক্ষা করেন। অশোকবাবু ঘুমিয়ে পড়লে তার সিরিঞ্জটা চুরি করে নিয়ে আবার দাদার ঘরে এসে ঢোকেন এবং মিস্টার সরকারের হার্টে পাংচার করে আবার অশোকবাবুর ঘরে যান এবং সিরিঞ্জটা রেখে আসেন সকলকে একটা ধোঁকা দেওয়ার জন্য। সমস্ত ঘড়িগুলো রাত্রি 2টোর সময় বন্ধ করে নিচের সিঁড়ি দিয়ে যখন পালাতে যান, তখন গোপালের চোখে পড়ে যান। কিন্তু গোপাল ঘুমের ঘরে থাকায় সেও এতটা বুঝতে পারে না। তাড়াতাড়ি আবার উপরে চলে আসেন। বাধ্য হয়েই তাকে তখন যে পথে তিনি এসেছিলেন সেই পথেই আবার পালাতে হয়। যদিও এতখানি রিস্ক নেওয়াই ওনার সব থেকে বড় ভুল ছিল। ওনার উচিত ছিল লাইব্রেরির ঘরের দরজা দিয়েই বের হয়ে যাওয়া। তাই আমার মনে হয়েছিল দরজা কেন বন্ধ, ওটা বন্ধ থাকা তো উচিত ছিল না। তারপর আবার তিনি ট্যাক্সিতে করে বরাহনগরে বিয়ে বাড়িতে ফিরে যান আর একেবারে সকালে ফিরে আসেন। দুটো কারণে আমি তাকে সন্দেহ করি। 1 নম্বর, খুনের পদ্ধতি, ও 2 নম্বর, তিনি নিজে একজন আর্টিস্ট। তার পক্ষে সুবিমলবাবুর হাতের লেখাটা নকল করে একটা চিঠি লেখা অসম্ভব কিছুই ছিল না, এবং করেও ছিলেন তাই যাতে সুবিমলের উপর সন্দেহটা পড়ে। কিন্তু কেন তিনি খুন করলেন? সহজ উত্তর, টাকার লোভে। সৌরেন্দ্রবাবুর বিয়ের খবর তিনি নিজেই আত্মগোপন করে নেকড়ের থাবাকে দেন। তার সাহায্যে নিজের ভাইপোকে তিনি শোষণ করছিলেন এবং তিনি ষড়যন্ত্র করে সৌরেন্দ্রবাবুর মেয়েকে চুরি করেন। ইচ্ছা ছিল সময় মতো সৌরিনের কাছ থেকে ওই মেয়েকে দিয়ে আরো কিছু শোষণ করবেন। কিন্তু ভাগ্য চক্র গেল ঘুরে, সব ভেস্তে গেল। অতি লোভে তাঁতি নষ্ট হলো। তাই আমি সেদিন বলেছিলাম, খাচ্ছিল তাঁতি তাঁত বুনে, কাল হলো তার এঁড়ে গরু কিনে। কিচ্ছু বোঝনি, তুমি কিছুই জানো না। দাদার এই 2টো ছেলে ছিল অকম্মা ঠেকি। ওরা কেউ কোনোদিন ছেলে হওয়ার কোনো দায়িত্ব পালন করতে পারেনি, কিন্তু আমি করেছি। আমি যোগ্য ভাইয়ের মতোই কাজ করেছি। সারা জীবন উৎসর্গ করেছি দাদার জন্য। যাকে ভালোবেসেছিলাম তাকেও ছেড়েছি, কেবলমাত্র দাদার অমতে কোনো কাজ করব না বলে। আর সেই দাদা কি করলো? সন্তান স্নেহ দেখানো নাটক করতে গিয়ে আমাকে ফাঁসিয়ে দিল। সৌরিনের বিয়ের কথা কেবল আমি না, দাদাও জানতো। হ্যাঁ, সেটা আমিও জানি। এমনকি মিস্টার সরকারকে ওই নেকড়ের থাবার ডেরায় নিজের চোখে দেখেছে বাবলু, কিন্তু সেই তখন তাকে চিনত না। আমি পরে তার ছবি দেখানো সে মিস্টার সরকারকে আইডেন্টিফাই করেছে। আমার ধারণা প্রথমে সৌরেন্দ্রবাবুর এই বিয়ের খবর শুনে তিনি ভীষণ রেগে গিয়েছিলেন। তিনি কখনোই চাননি তার পরিবারের কোনো উৎসাহ বাইরে আসুক। তাই তিনি তার নাতনিকেও চুরি করিয়েছিলেন বীরেন্দ্রকে বলে। কিন্তু হয়তো পরে তার সত্যি মন বদলায় বা তার মাথায় অন্য কোনো প্ল্যান আসে, সেটা আমার পক্ষে এখনই জানা সম্ভব নয়। কিন্তু আমি খুঁজে নিশ্চয়ই বার করব। আপাতত এখানে আমার কাজ শেষ হয়েছে। বিনয়েন্দ্রবাবুকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে, সেখানে ওর বিচার হবে। সম্পত্তির লোভের থেকেও বড় লোভ হচ্ছে ক্ষমতার লোভ, জানেন তো। আর সেই লোভেই একসাথে ডুবতে হলো 2 ভাইকে। যাই হোক সুরেন্দ্রবাবু, আপনার মেয়েকে সুব্রত নেকড়ের থাবার কবল থেকে উদ্ধার করেছে। সে এখন তার মায়ের কাছে আছে। সকালে গিয়ে তাদের সঙ্গে একবার দেখা করবেন। আচ্ছা, আসি, নমস্কার। এই চল রে সুব্রত, তালুকদার রইলেন, উনি ওনার অতিথির সংবর্ধনা করবেন। বন্ধু,
বড় চাল চেলেছিলে, কিন্তু একটা কথা তুমি ভুলে গিয়েছিলে যে আমি কিরিটি রায়, আর এই নেকড়ের থাবার শেষ দেখেই আমি ছাড়ব। আপনারা শুনছিলেন নিহার রঞ্জন গুপ্তর লেখা অবগুণ্ঠিতা অবলম্বনে আমাদের আজকের উপস্থাপনা কিরিটি ও নেকড়ের থাবা। এই গল্পটি আমরা নিয়েছি কিরিটি অমনিবাসের 15 নম্বর খণ্ড থেকে, আর নাট্যরূপের সমস্ত সত্য কেয়ার অফ কাহিনীর। আমরা কৃতজ্ঞ নিহার বাবুর পরিবারের কাছে, যারা আমাদের পাশে থেকেছেন এই গল্পের জাদু ছড়িয়ে দিতে। আজকের গল্পের বেতার নাট্যরূপ করেছেন ঐন্দ্রিলা সামন্ত, কথক কুন্তল, কিরিটি ব্রতদীপ, সুব্রত, অভিজিৎ, বিভিন্ন চরিত্রে সৌভিক, রাজ, শুভদীপ্ত, আসঞ্জন, মৈনাক, দীপম, সৌরভ, তৃষা, অধ্যায়, বাপন, রমাকান্ত, শুভদীপ, ইন্দ্রনীল। শব্দ সংযোজন সুদেশনা। আবহ অভিজিৎ, প্রচ্ছদ রৌনক। পর্ব পরিচালনা এবং প্রযোজনায় টিম কেয়ার অফ কাহিনী। আজকের গল্প ভালো লেগে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল আইকনটি টিপে দিন, কারণ এমন আরও অনেক রহস্য, রোমাঞ্চ আর চরিত্রেরা আসছে খুব শিগগিরই। আপনারা থাকুন আমাদের সঙ্গে, গল্পে থাকুন, শুনতে থাকুন কেয়ার অফ কাহিনীর সঙ্গে, কারণ রাত যত গভীর, গল্প তত জাদুকরী। সাইনিং অফ। নমস্কার।